আচ্ছা, আমরা আজকে আমাদের আলোচনার সেকেন্ড পার্টটা শুরু করছি। শোভন চক্রবর্তী, লেখক শোভন চক্রবর্তী বইটা লিখেছিল তুষার খঞ্জর, অর্থাৎ বরফের ছুরি। আর যেটা সত্যি ছুরির মতো সোভিয়েত ইউনিয়ন সম্বন্ধে সমস্ত মিথকে ভেঙে দেয়। কারণ বাংলায় যত সোভিয়েত ইউনিয়ন নিয়ে বই পাওয়া যায়, রুশ বিপ্লব নিয়ে বই পাওয়া যায়, সবই কমিউনিস্টদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা, যেটা ভক্তিবন্দনা, কোনো ইতিহাস বলা যায় না। সেখানে শোভন সম্ভবত বাংলায় প্রথম সোভিয়েত ইউনিয়ন নিয়ে কাজ করছে, যেখানে একদম সোভিয়েত ইউনিয়নের সমস্ত মিথকে উল্টো পাল্টা করে একদম, মানে আমরা আধুনিকভাবে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যে সত্যগুলো সামনে এসছে, তার আগে তো এগুলো সম্ভব ছিল না, সেগুলো নিয়ে বইটা লিখেছে। তো আজকে আমরা সেকেন্ড পার্টে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লেনিনের মৃত্যু থেকে স্ট্যালিনের ক্ষমতা দখল। এবং এই পর্বটা খুবই ইন্টারেস্টিং, কারণ স্ট্যালিন ওই সময় বলশেভিক বিপ্লবে যারা যারা লেনিনের সহযাত্রী ছিল, স্ট্যালিন মোটামুটি সবাইকেই হয় স্বর্গে পাঠাবেন, না টটস্কিকে নির্বাসনে পাঠাবেন, এবং টটস্কিকে পরে মেরেও ফেলবেন। সেটা নিয়ে ওর বইটা। তো আজকে আমরা সেই পর্বটা, অর্থাৎ আমরা মোটামুটি আজকে 1923 যখন লেনিন বিছানায় পড়ে গেলেন, মানে গড কন্টেবে, সেটা নিয়ে আমরা শুরু করবো। সেখান থেকে স্ট্যালিন অর্থাৎ 1927-26, যেখানে তিনি পলিট ব্যুরোতে একচ্ছত্র ক্ষমতা পেলেন। বাই 1930s হি ওয়াজ অ্যাবসলিউট, নিরঙ্কুশ ক্ষমতা এবং ডিক্টেটর হয়ে গেলেন। অর্থাৎ কমিউনিস্টরা যেটা দাবি করে, ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েট, পৃথিবীর কোনো দেশে এটা হয়নি। সব দেশে দেখা যায় যে পলিট ব্যুরো ভ্যানিশ হয়ে গেছে, একটাই লোক টিকে থাকে। তো সেই পর্বটা হলো, সেই পর্ব, সেই গল্পটা আমরা করবো। পর্বত তখন তাবেদারি লোকজন থাকে। এটা আমরা অ্যাকচুয়ালি রিসেন্টলি সিজিপিং এর ক্ষেত্রেও দেখেছি। সিজিপিং এক কাজ করেছেন, পার্চ করে দিয়েছেন। ইনফ্যাক্ট ভেরি ইন্টারেস্টিং। সেটা আমি শুধু সোভিয়েত ইউনিয়ন না, বলতে পারো যে আমি কিউবা থেকে শুরু করে সব জায়গায় একই গল্প রিপিট হবে, ফরম্যাট একই। তো এখন সেইটা, কিন্তু সোভিয়েত ইউনিয়নটা হচ্ছে মাস্টার ফরম্যাট। সেটা হচ্ছে সবচেয়ে, সেই ফরম্যাটটাকে সবাই কাজে লাগায়, কাজে লাগিয়ে সবাই ইয়ে করে। প্রথম কথা হচ্ছে যে লেনিনকে নিয়ে। আচ্ছা, শোভন, লেনিনের মৃত্যু নিয়ে একটু আমাদের জানা দরকার। লেনিনের মৃত্যু নিয়ে দুটো পরস্পর বিরোধী মত আমি জানতে পারি। একটা হচ্ছে এই যে লেনিনকে কোনো গুপ্তঘাতক মারার চেষ্টা করেছিল, তারপর তিনি পঙ্গু হয়ে যান এবং তিনি উঠতে পারেননি, মারা গেলেন। একটা অল্টারনেটিভ আছে, আর একটা অল্টারনেটিভ যেটা কমিউনিস্ট বিরোধীর মধ্যে প্রচলিত, যে তার গনোরিয়া অর্থাৎ যৌন রোগ হয়েছিল, কারণ তিনি আইডিওলজিক্যালি এটা বিশ্বাস করতেন। ওটা তাহলে ভুল, মানে একটা আততায়ী তাকে মেরেছিল। না, দুটোর কোনোটাই ঠিক। লেনিনের মৃত্যু নিয়ে যেটা বলা হচ্ছে, এটা বিপ্লবদা তুমি মানবে, প্রপাগান্ডা সবাই করে, ডানপন্থীরাও করে। সেই জন্যই তুমি যেহেতু গবেষক এবং এই ইতিহাসটা গবেষণা করে লিখেছো, আমি লেনিনের মৃত্যু নিয়ে সঠিকটা জানতে চাই। কারণ লেনিনের মৃত্যু আমার বইতে খুব একটা বেশি নেই, কিন্তু লেনিনের ল্যাভিশ ট্রিটমেন্ট হতো, যে ট্রিটমেন্টের খরচা, সেই এই বইয়ে লেখার স্কোপ নেই। আমি পরে কোন সুযোগ পেলে নিশ্চয়ই এই নিয়ে আলোচনা করা যাবে। লেনিনের মৃত্যুর আগে যে ট্রিটমেন্ট, জার্মান ডাক্তার যাদের ইয়ে আছে, লেনিনের মৃত্যুর ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে ধোঁয়াশা হচ্ছে লেনিনের, মানে পরবর্তী ক্ষেত্রে কিছু গবেষক যেটা বলেছেন যে লেনিনের নানান রকমের সিফিলিস হয়েছে, গনোরিয়া সিফিলিস। হ্যাঁ, মানে যে যৌন রোগ হয়েছিল। হ্যাঁ, সেটা তো এখন, সেটা কি প্রপাগান্ডা না সেটা সত্যি? এটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রপাগান্ডা। লেনিনের মৃত্যু যে কোনো কারণেই হোক না, যারা বলেছেন তারা কিছু মস্তিষ্কের কিছু জায়গা দেখে বলেছেন যে ওই মস্তিষ্কের যে, মানে সিফিলিস হলে যে রকমের ধরনের কিছু হয় লেনিনের মস্তিষ্কের ক্ষেত্রে, সেই জিনিসগুলো আছে, মানে তাদের ধারণা। কিন্তু এটা কোনো সঠিক প্রমাণ নেই। লেনিনের যারা ট্রিটমেন্ট করেছেন তাদের মধ্যে জার্মান ডাক্তার ছিলেন, হ্যাঁ, তাদের মেডিকেল হিস্ট্রি আছে, সেখানে কোনো জায়গায় লেনিনের এই জায়গাটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে লেনিন গুপ্তঘাতকের হাতে যে বুলেট খেলেন এবং সেখান থেকে বিষ গুপ্তঘাতকের হাতে যে হয়েছে, ওই বুলেটটা থেকে কিছু বিষক্রিয়া হতে পারে, এটা একটা পয়েন্ট হতে পারে। কিন্তু লেনিনের চরিত্রকে আক্রমণ করার জন্য প্রচুর, মানে আইটেম আছে, এত আইটেম যে আলাদা করে ওটা আইটেম বললে হবে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে লেনিন বিশ্বাস করতেন যে বিবাহ ব্যাপারটা, ম্যারেজ ব্যাপারটা একটা বুর্জোয়া এবং একটা কমিউনিজমের এগেনস্টে যায়, এবং উনি একটা ফিউডাল বলে, মানে উনি বিবাহ ব্যাপারটাকে সামন্ততান্ত্রিক ভাবতেন। সেটা স্টালিন অনেকটা অর্থে সেই জায়গাটা, কিন্তু সোসাইটি ভাঙার থেকে স্টালিনকে কিন্তু রাশিয়ানদের কৃতজ্ঞতা থাকে। আমি ওই জায়গাটায় আসবো যে বেসিক্যালি লেনিন এবং স্টালিন দুজনে পুরো দুটো ভিন্ন মেরুর বাসিন্দা ছিলেন সেদিক থেকে দেখতে গেলে। কারণ লেনিনের দৃষ্টিভঙ্গিতে পরিবার
ফ্যামিলিটা না ভাঙতে পারলে কমিউনিজম আসবে না, মানুষ ইকুয়াল হবে না। কারণ তার হুম। বক্তব্য ছিল, লেনিনের বক্তব্য ছিল যে ফ্যামিলি থেকেই মানুষ তার বুর্জোয়া মনোভাব এবং ফিউডাল সামন্ততান্ত্রিক মনোভাবটা বংশ পরস্পরে পেয়ে যায়, যার জন্য উনি কমিউনিজম বিশ্বাস করতেন, যার জন্য উনি না লেনিনের যে অবাধ যৌনতার যে ধারণাটা উনি রাশিয়াতে নিয়ে এসেছিলেন সেটা কিন্তু পিওরলি আইডিওলজিক্যাল দৃষ্টি থেকে, আদর্শবাদের দৃষ্টি থেকে, যে কারণ তার মনে হয়েছিল যে যেভাবে ম্যারেজ অ্যাজ এন ইনস্টিটিউশন, অর্থাৎ বিয়ে একটা ইনস্টিটিউশন, এটা থাকাই উচিত না কোনো কমিউনিস্ট সোসাইটিতে, বিকজ বিয়ে ইজ এ অপ্রেসিভ ইনস্টিটিউশন এগেনস্ট উইমেন। সেটা উনি বারবার লিখেছেন, ওনার লেখাতেই প্রচুর পাওয়া যাবে, নাথিং নট। আমরা এখন ইতিহাসে যেটা আসছে, লেনিন নিজে বিশ্বাস করতেন এবং ইনসে আরমান্ডের সাথে তার সম্পর্কটা সেরকম ছিল। হ্যাঁ, না উনি ওপেন ম্যারেজে ছিলেন, মানে দে আর ভেরি ক্লেমলি, ইভেন উনি যখন ভিয়েনাতে থাকতেন উনি ওনার গার্লফ্রেন্ডের সাথে ওপেন ম্যারেজে ছিলেন। ওপেন ম্যারেজ মানে তার গার্লফ্রেন্ডেরও একাধিক সেক্স পার্টনার ছিল, লেনিনের একাধিক সেক্স পার্টনার ছিল। বাট এটা তো আমি এই জন্য বলবো যে এটা কোনো কেলেঙ্কারি নয়, এই জন্য বিকজ কখনোই তখন এটা তারা আদর্শের ভিত্তিতে করেছেন, বিকজ কারণ লেনিন বিশ্বাস করতেন যে বিবাহটা কোনো ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মধ্যে থেকে একটা একটা মহিলাকে রিপ্লেস করা হচ্ছে বিয়ের মাধ্যমে, এবং একটা পুরুষকেও রিপ্লেস করা হচ্ছে, এবং একটা নারী এবং পুরুষের যে টোটাল পোটেনশিয়াল সেটা বিকশিত হয় না একটা বিবাহের মধ্যে একটা নারী বা পুরুষ চলে গেলে। এবং আই থিঙ্ক লেনিন হ্যাজ সাম ফিউ পয়েন্ট হিয়ার, আমি লেনিনকে এখানে পুরোপুরি অপোজ করবো না, হি হ্যাজ এ পয়েন্ট হচ্ছে যে সেটা আদর্শগত একদম তুমি যেটা বলছো দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। লেনিন এই যে বিবাহ সংক্রান্ত ব্যাপারটা, সেটা লেনিনের যে বিশ্বাস, সেটা তার নিজের একটা বিশ্বাস থেকে এসেছে, তার মধ্যে কোনো একটা যে সেক্সুয়াল কোনো ওটা ওনার কমিউনিস্ট আদর্শ থেকে এসেছে, সুতরাং এটাকে কেলেঙ্কারি বলা যাবে না, এটাকে আমরা কমিউনিস্ট আদর্শ থেকে এসেছে, সেটা আমি তাকে লেনিনকে ইয়ে করছি না। কিন্তু ব্যাপারটা যেটা হলো, লেনিন যখন মৃত্যু শয্যায়, একটা জিনিস শোনা যায়, এটা তুমি বলতে পারবে, এখানে আমি রিউমার গুলো বলছি, যে তিনি তখন বুঝতে পেরেছিলেন যে, তখনই তিনি বুঝতে পারছিলেন যে স্ট্যালিন ক্ষমতা দখল করতে চাইছে এবং তিনি স্ট্যালিনের ক্ষমতা দখল আটকাতে চেয়েছিলেন। এই ইতিহাসটা আমি এই জায়গাটা একটা কথা বলি, যখন লেনিনের একটা জায়গা আছে, লেনিন বলছেন যে স্টালিনকেই বলছেন যে আমি যখনই তুমি আমার সামনে সব কথাই হ্যাঁ বলো, যখনই আমি পিছন ফিরি তুমি সেই কথাগুলোতে না বল। হোয়াট ইজ দিস? এটা লেনিন, এটা রেকর্ডেড, সবার সামনে বলেছেন, রেকর্ডেড আছে, এটা কোনো মানে ইয়ে নয়, আমি যেগুলো বলছি এখানে রেকর্ডেড। তুমি আমার কথা কেন অপোজ সামনে করছো না? ইউ এশিয়াই, তুমি বাড়িতে যে, সব থেকে বড় কথা, এটা অনেকে জানে না, লেনিনের সেক্রেটারি একটা সময় কাজ করতো স্টালিনের স্ত্রী, স্টালিনের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। তিনি পরীক্ষায় ফেল করেন, স্টালিনের স্ত্রী পরীক্ষায় ফেল করে, পার্টির পরীক্ষায় ফেল করেন। সবাই স্টালিন এখানে কতটা স্টালিনের ধূর্ততা কাজ করে, স্টালিন বললেন যে আমার বউকে পাশ করাতে হবে না, বউকে বললেন তোমাকে পাশ আর সেকেন্ড পরীক্ষা দিতে যেতে হবে না। লেনিনের তখন অব্দি এর মধ্যে ঢোকেননি। লেনিনের স্টালিনের আদতে ইচ্ছা নয় যে তার স্ত্রী এই পার্টি সংক্রান্ত কাজে যান, ঘর কন্যার কাজ ছেড়ে, কিন্তু সরাসরি তিনি বলছেন না, তিনি বলছেন আমার ওয়াইফকে দ্বিতীয় পরীক্ষা দিতে হবে না। পার্টির কাছে পপুলার দেখো, স্টালিন কিন্তু নিজের ওয়াইফকে সেকেন্ড পরীক্ষার জন্য বা কোনোভাবে পাশ করে দেওয়ার চেষ্টা করছে না। হি ইজ এ ম্যান উইথ অনেস্টি। বাড়িতে ওনার একই ডিলে দুই পাখি মারার যে একটা ট্র্যাডিশন, সেটা অনেক পুরনো, অনেক বলসেবিক থেকে অনেক বেশি ধূর্ততার সাথে উনি কাজ করেন। উনি বাড়িতে এটাতে উনি কি হচ্ছে, ওনার স্ত্রী পাশ করছেন না, তাতে কি হচ্ছে না, আমার স্ত্রীকে যেতে হচ্ছে না। পার্টির কাছে পপুলার কেন, আমার স্ত্রীকে পাশ করানোর জন্য কোনো তাবেদারি করলাম না, যেরকম আছে সেরকম থাক, উল্টো দিকে আমার স্ত্রী বাড়িতে থাকা হয়ে গেল। মানে স্টালিনের যে আচরণ, সেটা অনেকটা এশিয়াইদের মতো, এবং এশিয়াইদের মতো শুধু নয়, এবং তার প্রতিটা ক্ষেত্রে তিনি যা ভাবেন, যা বলেন, যা করেন আর যা দেখান, প্রতিটার সঙ্গে কোনো মিল নেই। মেনশেভিকদের এটা আমি আসবো, এটা অ্যাকচুয়ালি তুমি খুব বলেছো, মানে দেখো, যে কোনো মানুষই যখন ক্ষমতা দখল করে, সে নরেন্দ্র মোদী হোক বা মমতা ব্যানার্জি হোক, এরা মাল্টিলেয়ার ক্যারেক্টার। ক্ষমতা সিঙ্গেল লেয়ারে তোমার আমার মতো যারা প্রকাশ্যে ভরভর করে বলে দিই, আমাদের পক্ষে কখনোই ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। ক্ষমতায় থাকতে গেলে তোমাকে মাল্টিলেয়ার ক্যারেক্টার হতেই হবে। এবং করি, স্টালিন সম্বন্ধে যারা ভালো ভালো কথা বলেন, তারা কিন্তু সবাই মিথ্যা কথা বলেন না, দে ফেস দ্যাট লেয়ার। হ্যাঁ, আমি ওই ব্যাপারটাতে আসবো, কিন্তু এখানে যেটা জানা দরকার, আমি যেটুকু পড়েছি যে লেনিন যখন মৃত্যু শয্যায়, এবং লেনিনের গার্লফ্রেন্ড বলো স্ত্রী বলো যে ছিলেন তিনি কিন্তু লেনিনকে বারবার করে, কারণ লেনিন তো তখন বেরোতে পারছেন না, তিনি মানে বাধ্য, কিন্তু অবভিয়াসলি ওনার লেনিনের স্ত্রীর নাম আমি ভুলে গেলাম, কিন্তু উনি তো পার্টির অ্যাক্টিভ মেম্বার।
হ্যাঁ, নমস্কার। তিনি কিন্তু লেনিনকে, যেহেতু লেনিনের পাশে আছেন, বলে যাচ্ছেন যে স্ট্যালিন ক্ষমতা দখলের চেষ্টা করছে অবৈধভাবে এবং স্ট্যালিন এই বলশেভিক রিভলিউশন খতম করে দেবে, অর্থাৎ লেনিনের স্বপ্ন খতম করে দেবে। তুমি যেটা বললে যে ব্যাকে করছে, এবং লেনিন আরো কত জায়গা থেকে ইনপুট নিয়ে বুঝলেন যে স্ট্যালিন তার স্বপ্নকে ধ্বংস করতে চলেছে, তো সেই স্টেপ গুলো কিন্তু তিনি নিতে পারলেন না। এই পলিটিক্সটা বলো যে কি করে লেনিন হেরে গেলেন, স্ট্যালিন। এই সময় স্টালিন একটা ট্রটস্কি একটা কথা বলেন স্টালিন সম্বন্ধে, স্টালিন স্টালিন didn't create the party created Stalin. বলশেভিক পার্টি যে গুপ্ত সমিতির যে সেটআপ, সেটা স্টালিনের হাতে পড়ে দুর্দান্তভাবে ফ্লরিশ করা শুরু করে। উনি তাত্ত্বিক লোক নন, কিন্তু সংগঠনটা খুব ভালো বুঝতেন, এবং প্রতিটা জায়গায় যেটা হয়, প্রতিটা রিমোট এলাকাতে যে পার্টি অর্গানাইজেশন গুলো তৈরি হওয়া শুরু হয়, সেগুলো সব স্টালিনের হ্যান্ড পিকড, এবং তারা স্টালিনকেই চেনেন, দে ডোন্ট নো আদার, যে ট্রটস্কিকে জানে না। তারা ক্ষমতা, স্ট্যালিন ছিলেন সিপিএম এর অনিল বিশ্বাস, আন্ডাররেটেড। কিন্তু আমি অনিল বিশ্বাসের তুলনা করবো না, স্টালিনের তুলনা কেউ হয় না। স্টালিন, আই এম ফ্যান অফ হিম, তার সঙ্গে কারোর তুলনা সম্ভব নয়। ভেরি গুড। তিনি তার তুলনা একমাত্র তিনি। স্টালিন সারা জীবনে গোটা 2-3 বার বিপদে পড়েছেন, খুব সমস্যা। একটা বিপদে এখনই আজকে আলোচনায় আসবে, সেই একটা সময়। আর 1941 সালে তার ওই টাইমটা, আমরা তৃতীয়তে করবো, আজকের কথা নয়, আমি বলছি মানে স্টালিন জীবনে খুব কম সময় সমস্যায় পড়েছেন। স্ট্যালিন ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা আমাদের থার্ড আলোচনা হবে, যে স্ট্যালিন ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মৃত্যুটা আমরা ভাঙবো। কিন্তু এইখানে আমাকে তুমি বলো যে, আমি যতদূর জানি যে লেনিন কিছু স্টেপ নিয়েছিলেন স্ট্যালিন কাটতে, লেনিন নিয়েছিলেন। লেনিন প্রথম হচ্ছে, লেনিন কিছু কিছু জায়গায় স্টালিনের ক্ষমতাটাকে কাটেল করতে চান, কিন্তু এই কাটেল করার জায়গাগুলোতে যা হয়, আগে উনি কিছু চিঠি লিখেছেন কিছু জায়গায়, এবং এই সময় ট্রটস্কি, লোকে অবাক হবে, ট্রটস্কি কিন্তু লেনিনের সঙ্গে কোঅপারেট করেন। ট্রটস্কি লেনিনের সাথে কোঅপারেট করেন। হি থট দ্যাট হি উড বি দ্য অটোমেটিক চয়েস। যে এবং সব থেকে অবাক হওয়ার ঘটনা হচ্ছে, ট্রটস্কি স্টালিনকে একদিনও দেখতে যাননি। গোর্কিতে স্টালিন যখন বেড রিডেন, নট এ সিঙ্গল ডে হি হ্যাড ভিজিটেড লেনিন। ট্রটস্কির কথা বলছি আমি। অথচ স্টালিন কিন্তু এখানে ডে বাই ডে গিয়ে ভিজিট করতেন, পার্টির ডে টু ডে অ্যাফেয়ার সম্বন্ধে জানাতেন। ট্রটস্কির সাথে তো লেনিনের সম্পর্ক অতটা স্ট্রেন্থ ছিল না। আমি ট্রটস্কি সম্বন্ধে লেনিন, ট্রটস্কি যে প্রবন্ধগুলো ওই সময় লিখছেন, তাতে অনেক জায়গায় উনি লিখেছেন যে মার্কসের সমকালীন, মার্কসের পরবর্তী সময় কেউ যদি মানে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা হয়ে থাকেন, একমাত্র লেনিনের সাথে তার তুলনা হতে পারে। কিন্তু ওই যে একটা সমস্যা আছে, শুধু তাত্ত্বিক চিন্তা করলে হবে না, পার্টিটাকে রান করাতে হবে। পার্টিটা রান করানোর ব্যাপারে ট্রটস্কির ততটা ইচ্ছা কাজ করতো না, মানে কাজ করার সুযোগও ছিল না। উনি হচ্ছেন ইন্টেলেকচুয়াল, যেটা হয় বামপন্থীদের মধ্যে যারা ইন্টেলেকচুয়াল, তারা মানে সংগঠনের মতো কঠিন কাজটা করতে চায় না, এবং সংগঠনের লেখালেখি করতে চায়, তারা লেখালেখি করতে চায়, ফুলের মালা করতে চায়, বক্তৃতা দিতে চায়। দ্যাট ওয়াজ ট্রটস্কি। এবার আরেকটা ব্যাপার আছে, ট্রটস্কি যেটা কখনো ডে টু ডে ওয়ার্ক গুলোর দিকে উনি ওইভাবে নজর দিচ্ছেন না। এরা ডে টু ডে ওয়ার্ক গুলোকে যেভাবে ফলো আপ করছে, ট্রটস্কি ওয়ার্ল্ড রেভলিউশনের চিন্তায় মগ্ন। এই ওয়ার্ল্ড রেভলিউশনটা কখন হবে, আর এদিকে যে রেভলিউশনটার ফলে যে দেশটা পেয়েছে, সেই দেশটা ঠিক মতো দাঁড়াতে হবে। এই জায়গাগুলোতে ট্রটস্কির অনেক এখানে একটা তাহলে লেনিন কি দেখছেন? উনি দেখছেন যে স্ট্যালিনকে বিশ্বাস করতে পারছেন না, ট্রটস্কি একজন আদর্শবাদী, অবাস্তব। লেনিন চিঠি লিখেছেন, ট্রটস্কিকে লেনিন একটি চিঠি লিখেছেন। চিঠি লিখে বলছেন, আমরা দুজনে মিলে, কতগুলো জায়গায় তো ট্রটস্কি লেনিনের সাথে মিলে স্টালিনকে চেপে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আরেকটা বাধা হচ্ছে লেনিনের অসুস্থতাটা। লেনিনের যে স্ট্রোক গুলো মাঝে মাঝে 3টে স্ট্রোক হচ্ছে, ওনার ফিজিবিলিটিটা তখন রীতিমতো ওনার জন্য একটা পেপারে খবর ছাপানো হতো রেগুলার বেসিস, যে লেনিন সুস্থর দিকে রেগুলার বেসিস মিথ্যা খবর ছাপানো হতো। কিন্তু ট্রটস্কির একটা বড় সমস্যা হচ্ছে, ট্রটস্কি পার্টি বিরোধী সিদ্ধান্ত হয়ে যাবে, আমাকে পার্টির বিরুদ্ধে যেতে হবে। মানে স্টালিন সব থেকে এক কথা, যদি বড় প্রশ্নটাকে সলভ করতে হয়, একটাই কথা বলতে হবে, স্টালিন পার্টির সংগঠনের প্রতিটা জায়গায় নিজের লোককে বসিয়ে দিতে পেরেছিলেন। সেজন্যই অনিল বিশ্বাসের উদাহরণটা এনেছিলাম, যিনি উনিও একই কাজ করেছিলেন সংগঠনে। বা ধরো তুমি মানে
মানে সংগঠন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি আরেকটা যে জিনিসটা পড়েছিলাম, আমি তোমার কাছ থেকে আরো ফার্দার ক্লারিফিকেশন চাইছি জিনিসটা সত্যি কিনা, যে এই পর্যায়ে কিন্তু ধরো ওই সময় আমরা শুধু লেনিন স্টালিনের কথা বলছি, কিন্তু পলিট ব্যুরোতে জিওনোভিচ থেকে শুরু করে আরো অনেকে আছে। এরা সবাই তখন বলছিলাম এই পলিট ব্যুরোতে তখন আর কে কে ছিল, জিওনোভিচের আর কে কে ছিল তুমি মানে? জিনোভিয়েভ, কামেনেভ, টমস্কি, হ্যাঁ, লেনিন, স্টালিন আর একজনের নাম, এই টোটাল 6 মেম্বার। 6 মেম্বার্স আছে, ঠিক আছে। তো বাকিরাও তো পাওয়ারফুল, তাহলে বাকিরা সবাই ট্রটস্কির আতঙ্কে আতঙ্কিত। মিলিটারিটা ওনার হাতে, মানে তারা তখন ভাবছেন স্ট্যালিন না টটস্কি ক্ষমতায় আসলেই তারা পার্জ হবেন, এই তো? এক্স্যাক্টলি। এবং পার্জ কথাটা থেকে আরো বড় বিপদ হচ্ছে এই লোকটার কাছে আমরা কোনো কিছু মুখ খুলতে পারবো না। মানে টটস্কির একটা অহংকার আছে যে হি ইজ অলওয়েজ দ্য বস, হি ইজ অলওয়েজ রাইট, এবং তার ক্যাপাসিটি এদের থেকে অনেক বেশি, এবং ইন্টেলেকচুয়ালি তিনি এগিয়ে ছিলেন এবং তিনি মনে করতেন যে তিনি এটাই ক্ষতিকর। এটাই নিজের বন্ধু, বিপ্লব দা একটা কথা বলি, টোটাল দুনিয়াতে বন্ধু বানালে এগিয়ে যাওয়া যায়, আর ট্রটস্কির মতো নিজের শত্রু তৈরি করাতে পারদর্শী পৃথিবীতে কেউ নেই। জানাশোনা লোককে উনি শত্রু বানিয়ে ফেলছেন। ওনাকে মেনজেনস্কি বলছেন যে দেখো তোমার বিরুদ্ধে কিন্তু লেনিনের কাছে কান ভাঙানি দিচ্ছে স্টালিন, আমি শুনেছি। ও ইজ দ্য সিক্রেট সার্ভিস ডেপুটি হেড, তখন আমি রেগুলার বেসিস খবর পাচ্ছি ও কিন্তু তোমার সম্বন্ধে কান ভাঙানি দিচ্ছে। ট্রটস্কি বলছেন তুমি কেন এই সমস্ত করছো, মানে একটু বড় কর্তার মতো শাসিয়ে দিল। স্টালিনের কাছে এরকম খবর পেলে উনি কি করবেন, তুমি আরো বেশি করে আমাকে খবর দাও ওই ব্যাপারটা কি হচ্ছে। মানে বেসিক্যালি হি ওয়াজ অ্যান, সো আমার সেটাই মনে হচ্ছে টটস্কির কথা পড়ে, হি ওয়াজ অ্যান আইডিয়ালিস্ট ম্যান এন্ড অ্যান ইমপ্র্যাকটিক্যাল ম্যান, লাইক এভরি আইডিয়ালিস্ট। এবং যখন মানে একটা জায়গা আসছে যেখানে কর্নার করা যায়, কিছু কিছু জায়গা যেখানে স্টালিনকে কর্নার করা যায়, সেখানে উনি হঠাৎ করেই না খেলা থেকে হারিয়ে যাচ্ছেন। মানে আমরা যে বলি ফুটবল খেলা, যেখানে খেলাটা ধরার কথা উনি সেখানে খেলা থেকে হারিয়ে যাচ্ছেন। লেনিন একটা চিঠি লিখছেন যে তুমি এটা করে আমার সাথে আসো, আমরা তাহলে একটা প্যাক্ট করে ওদেরকে প্রেশার ক্রাইস করতে পারি, তুমি কিন্তু যদি রাজি থাকো তাহলে আমার সাথে রাজি হও, অথবা তুমি চিঠিটা ফেরত দিয়ে দেবে। উনি কি করলেন, উনি চিঠিটার একটা কপি বানিয়ে রেখে দিলেন, রেখে দিয়ে বললেন আমার এখন শরীর অসুস্থ। সব থেকে বড় কথা যেটা আমার বলা মিস হয়ে যাচ্ছে, ট্রটস্কির একটা অদ্ভুত সমস্যা ছিল, ওনার সবসময় নানান রকম অসুস্থতা। এই আমার বইয়ে এটা একটা খুব ভালো একটা জায়গা ভাবে লিখেছি এই জিনিসটা। স্টালিনের কিন্তু ভালো রকম শরীর খারাপ, এবং প্রায় জন্মগত না হলেও মানে কিছুদিন পর থেকে নানা রকম ডিফেক্ট শরীরে, অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা ছিল, আদার্স আরো হাঁপানিরও কিছু সমস্যা ছিল। উনি যেখানে মানে জান প্রাণ দিয়ে নেমে পড়ছেন ফিল্ডে, ট্রটস্কি হঠাৎ হঠাৎ এখানে ট্রিটমেন্ট করাতে হবে, এখানে আমার আজকে শরীর খারাপ, ঠিক যখন ইম্পর্টেন্স হয়। লেনিনের মৃত্যুর সময় যখন এই টাগ অফ পাওয়ারটা চলছে, উনি তখন একটা সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছিলেন, রিকভারি করতে গেছেন। উনি যাচ্ছেন এবং উনি রাস্তাতে, সচিন হয় উনি যেটা আমাদের ক্যাসপিয়ান এই এলাকাটায় যেখানে যায়, ওই ক্যাসপিয়ান অঞ্চলের ঘুরতে যাচ্ছেন, এবার আবাকাইজেনে যে জায়গাটা। এবার সমস্যাটা হচ্ছে উনি যে যাচ্ছেন ওই রাস্তায় খবর পেয়েছেন যে লেনিন মারা গেছেন, ঠিক আছে, লেনিন মারা গেছেন 25 ওনাকে বলা হয়েছে শনিবার দিন ওনাকে সমাধিস্থ করা হবে। ট্রটস্কি ট্রেন থামানো আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, ট্রটস্কি আবার টেলিগ্রাম করে জানাচ্ছেন আমি কি করব। স্টালিন বলছে তোমাকে আসতে হবে না, তুমি ছুটি। এরকম সুযোগ কেউ ছাড়ে না। আমি সেটাই ভাবছিলাম যে স্টালিন ওনাকে বলেছেন আচ্ছা না 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 তোমার শরীর খারাপ, তুমি বরং ছুটি নিয়ে না, আমি সব সামলে নিচ্ছি। টটস্কি ছুটি কাটাতে চলে গেলেন। এবং টটস্কি, হ্যাঁ রাইট, এবং ট্রটস্কি পরে বলছেন যে না ওটা 25 তারিখ না 26, একদিন আমাকে হয়েছে, আরো একদিন পরে কাজটা হয়েছে। আরে আরো একদিন পরে হয়েছে সেটা যদি তখনও জানা যেত, উনি যদি ঘুরিয়ে নিতেন গাড়িটাকে, সেই ক্ষমতা ওনার ছিল। উনি যদি বলতেন যে আমি আমার রোলিং স্টক ঘুরিয়ে দেবো, গাড়ির ইঞ্জিন এদিকে লাগাও, আমি ফিরবো, ওনার কাছে প্লেন অ্যারেঞ্জমেন্ট করার অবস্থা ছিল। এবং ওনার থেকে বহু দূরে থাকা অনেক পার্টির নিচু তলার কর্মীরা, দে হ্যাড অ্যাটেন্ডেড দ্যাট সেরেমনি। ওইটা একটা ব্যাপার যে স্পেকটাকল, যে লেনিনের, কারণ পৃথিবীর ইতিহাসে যখন একটা ডিক্টেটরদের মধ্যে ক্ষমতার হস্তান্তর হয়, তখন ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে ডিক্টেটর মারা গেল, সেই ডিক্টেটরের ফুনারালটা কে লিড করছে। স্টালিন সবসময় সবার আগে, এই যে গোর্কি থেকে যে বডিটা মস্কোর মসুলে এই অবধি নিয়ে আসা হয়েছে, স্টালিন সবার আগে বডিটাকে বালিশ দিয়ে, ওনার কাঁধে ব্যথা, উনি কি করেছেন একটা বালিশ জোগাড় করেছেন, জোগাড় করে লেনিনের ওই যেটা হাতলটা জানো ওটা কাঁধে নিলে খুব লাগে, একটা ওয়েট আছে, ওই যাই হোক না কেন ওয়েটটা নিতে, উনি একটা বালিশ জোগাড় করে ওখানে দিয়ে সবার আগে দাঁড়িয়ে পড়েছেন, কিন্তু পিছনে 4 নম্বরে যাননি। যে বাদিকে
হ্যাঁ, মানে যে স্পেকটাকেলটা যে আমি লেনিনের উত্তরাসূরি এবং সেটা সবাইকে দেখাতে হবে, যার জন্য ওনার ছবিটা ভালো করে দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে যাতে উনার তাতে উনার কষ্ট হোক আর যাই হোক, মানে হি প্লেড দ্য স্পেকটাকেল, ওয়ারাস টটস্কি হারিয়ে গেলেন পুরোপুরি সিচুয়েশন। উনি ওনার বা কাঁধে ব্যথা উনি নিয়েছেন ডান কাঁধে, যেভাবে মানে ঠিক যেভাবে নিলে তাতে ওনার সমস্যা হচ্ছে, উনি ওইটা মিস করছেন না কোনো মতে। তো এবার যেটা হলো না, সেটা ডেফিনেটলি সেটা অ্যাকচুয়ালি অনেকে জানে। এবার যেটা হলো এবং ট্রটস্কি আরেকটা জিনিস মিস করেছেন, এই ঘটনা যেদিন হওয়ার কথা, প্রপোজ যেটা টেলিগ্রাম করা হয়েছিল স্টালিন, স্টালিন কিন্তু তাতেও সামাল দিতে পারতেন না। তখন মস্কোতে তুমি জানো জানুয়ারি মাসটা প্রচন্ড ঠান্ডা, ডিনামাইট দিয়ে দিয়ে সমস্ত বরফ ফাটানোর পরও ওই কাজটা শেষ করতে পারেনি। হি গট 1 ডে গ্রেস পিরিয়ড, মানে উনি এলে দিব্যি আসতে পারতেন। এবং ওনার সাপোর্টাররা সব মস্কো স্টেশনে সব গিয়ে ওয়েট করছিল যে এই বুঝি ট্রটস্কি চলে আসে, এই বুঝি ট্রটস্কি চলে আসে। ট্রটস্কি কোথায় চলে গেছেন, ওখানে স্টালিন ওনাকে একটা নিজের মতো জায়গা দিয়ে ঘিরে বলছে একে বাড়ি থেকে বেরোতে দেবে না, ওনার জীবনের উপর একটা খুব বড় মানে ক্ষতির আশঙ্কা আছে, ওকে বেশি লোকের সঙ্গে মিশতেও দেবে না, অ্যাজ ইফ মানে উদ্দেশ্য আলাদা, বলা হয়েছে অন্য কারণ। ট্রটস্কি টোটালি ফ্রিজড ওই সময়টা, 1-1.5 মাস উনি ছুটি কাটাচ্ছেন এবং এখানেই গেমটা উনি হেরে যান। আমি জানি সেখানে তাকে কায়দা করে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল ইয়ে থেকে। ট্রটস্কি বোকামি বেশি করেছেন। টটস্কি নিজের বোকামের জন্য এটা হয়েছে, কোনো সন্দেহ নেই। তিনি আর সবচেয়ে বড় কথা যে লেনিন যখন প্রায় এত দীর্ঘ সময় ধরে মৃত্যু সজ্জায়, সেই সময় অবভিয়াসলি লেনিনের হাত থেকে ক্ষমতা ট্রান্সফার হবে, তাকে যে লেনিনের সাথে কাজ করে ক্ষমতাটাকে দখল করতে হবে সেটা উনি করেনি। উনার বিশ্বাস ছিল যে উনি একটা সুপ্রিম ইন্টেলেকচুয়াল, সো দ্য পাওয়ার উইল কাম টু হিম অটোমেটিক্যালি। কিন্তু সেভাবে তো পাওয়ার কখনো আসে না, পাওয়ার গোজ টু দোজ হু হ্যাভ দ্য অপটিক্স। এবার প্রশ্ন হচ্ছে যে সেই সময়ও কিন্তু লেনিনের মৃত্যুতেও কিন্তু স্ট্যালিনের কিন্তু নিরঙ্কুশ ক্ষমতা তৈরি হয়নি, তখনও পলিটব্যুরোর মধ্যে টটস্কি আছেন, জেনোভিচ আছেন, আরো 3 জন আছেন। তো সেইটা বলো যে তিনি তার যেটা গেম অফ চেস খেলা শুরু করলেন, যে প্রথমে তিনি দুজনের সাথে পার্টনার করে বাকি দুজনকে বার করলেন, তারপর বাকি এই ব্যাপারটা বল পুরো লোকজনের গেমটা। লেনিন একটি চিঠি লিখেছিলেন, লেনিনের চিঠি, টেস্টামেন্ট, লাস্ট টেস্টামেন্ট যেরকম বলা হয়, যেটা যা যা লেনিনের উইল, অনেক দলিল বলে, বাংলায় বলে লেনিনের দলিল। লেনিনের দলিল অনেক রকম নাম আছে, ইচ্ছাপত্র, লেনিনের ইচ্ছাপত্র, যাই হোক লেনিনের ইচ্ছাপত্র, লেনিনের, সেটাতে কি হলো? লেনিনের একটা বিশ্বাস ছিল দ্য আদার 5 পলিট ব্যুরোর বা পার্টির অন্য কেউ একা আমাকে রিপ্লেস করতে পারে না, সোললি কেউ আমার লেনিনকে রিপ্লেস করতে পারে এরকম কেউ নেই। কাজে লেনিনের চিঠিতে সবার সম্বন্ধে কম বেশি কিছু না কিছু বলেছেন, প্লাস মাইনাস বলে গেছেন তিনি, প্লাস মাইনাস বলেছেন, ঠিক আছে। প্রতিটা লোক সম্বন্ধে বলেছেন, পাটায়াকভ সম্বন্ধে বলেছেন, কামেনেভ সম্বন্ধে বলেছেন, জেনেভেভ সম্বন্ধে বলেছেন, ট্রটস্কি সম্বন্ধে বলেছেন। কিন্তু লাস্টে উনি যেটা বলেছেন, আরো পার্টির আরো কিছু কিছু রিফর্মস এর কথা বলেছেন, জর্জিয়ান অ্যাফেয়ার নিয়ে বলছেন, ন্যাশনাল মানে অন্য ছোট ছোট যে দেশগুলো সেগুলো যারা সোভিয়েত রিপাবলিক আছে তাদের কি হওয়া উচিত অ্যাক্টিভিটিস, এগুলো ঠিক আছে। উনি স্টালিন সম্বন্ধে যত কিছু বলেছেন তত কিছু কিন্তু কারোর সম্বন্ধে বলেন। উনি স্টালিন সম্বন্ধে সব থেকে রূঢ় ভাষা আক্রমণ করেছেন এবং বলেছেন দ্য নিউ সেক্রেটারি তার কি কি গুণ থাকবে, যে গুণগুলো এই স্টালিনের মধ্যে নেই। স্টালিন অত্যন্ত রূঢ়। আমার দৃঢ় বিশ্বাস যে স্টালিন এই গুণের ওর যে দায়িত্ব আছে সেটার প্রতিও সদ্ব্যবহার। উনি দলিলে খুব পরিষ্কার ভাবে স্ট্যালিনকে বললেন যে স্ট্যালিন পার্টি সেক্রেটারি হবে না, কিন্তু স্ট্যালিন পার্টি সেক্রেটারি হলেন। এই জিনিসটা হলো আমি বলছি হলো এই যে একা কারোর নাম বলা হলো না, সবার বলা হলো যিনি নতুন হবেন তার মধ্যে এই গুণগুলো থাকবে, যিনি স্টালিনের থেকে এইসব ব্যাপারে উৎকৃষ্ট হবেন, কিন্তু সেই তিনি কিনি সেটা বলা নেই। এইবার ঘটনাটা হচ্ছে এই চিঠিগুলো যে টাইপ করতো তখন লেনিনের সেক্রেটারি যিনি ছিলেন তিনি এটা স্টালিনকে ডে টু ডে আপডেটেড করতেন যে এরকম কিন্তু একটা চিঠি লেখা হয়েছে, এবং কিছুটা লেনিনের সেক্রেটারি হিসেবে স্টালিনের স্ত্রীও এই খবরগুলো জানতেন। হ্যাঁ, স্ত্রী বাড়িতে এসে স্বামীকে সব বলে এটা স্টালিন এটা পরে অন্য কাজে লাগাবেন, এই কাজে না। যে স্বামী যদি রাষ্ট্রের সাথে শত্রুতা করে স্ত্রী অবশ্যই জানবে, কারণ স্বামী স্ত্রী নিজেরা রাত্রিবেলায় একবার হলো সেই ঘটনার আচরণ এই ডে টু ডে আলোচনাটা করে, সেটা অন্য আলোচনা যেটা পার্জের ক্ষেত্রে দেখা গেছিল। সেখানে স্বামীর অপরাধে স্ত্রীকে, স্ত্রীর অপরাধে স্বামীকে জেলে ঢুকিয়ে দেওয়া হতো। কারণ স্ত্রী এসে বাড়িতে স্বামীকে বলবে না অফিসে কি হয়েছে, ইটস নট পসিবল। সামান্য হলো সে তার পক্ষে জানা অবশ্যই বিষয়ে জানবে। যে ঘটনাটা হচ্ছে, আমরা অন্য জায়গায় চলে যাই, এত আলোচনায় অন্যদিকে বেরিয়ে যাচ্ছে, সরি। ঘটনাটা হচ্ছে লেনিনের ক্ষেত্রে এই চিঠিগুলো আগে থেকেই স্টালিন জানতেন হোয়াট ইজ, মানে এর মধ্যে কি আছে বিষয়বস্তু সম্বন্ধে উনি জানতেন, সাবজেক্ট ম্যাটারটা কম বেশি। এই চিঠির 5খানা কপি করা হয়েছিল, 6খানা।
একটা অফিস কপি, একটা লেলিন নিজের কাছে রেখেছিলেন, আর বাকিগুলো 3টে কপি পরেরগুলোতে একটা ক্রুপস্কায়ার কাছে ছিল, যাতে মানে কোনো চিঠির বক্তব্য বয়ান পাল্টে না, যাতে ক্রস ভেরিফাই করা যায়। নাম্বারটা একটু এদিক ওদিক হতে পারে, আমার কাছে এক্স্যাক্টলি এখন বইটার সামনে নেই। এই ঘটনাটাতে যখন চিঠিগুলো প্রথমবার পড়া হয়, যখন এটা প্রথম দেওয়া হয় যে কংগ্রেসে, তখন লেখা ছিল চিঠির ওই খামের ওপরে যে লেনিনের মৃত্যু না হলে লেনিন ছাড়া লেনিন ব্যক্তিকে কারোর খোলা নিষেধ। ফলে লেনিন বেঁচে আছেন কিন্তু লেনিন অথর্ব, লেনিন কথা বলতে পারছে না বা ক্রুদ্ধ। সেই সময়টা ওইটা পড়া হয়নি, ওই চিঠিগুলি পড়া হলো না, কারণ লেখাই আছে লেনিনের আদেশ আছে, আমি যতদিন বেঁচে আছি এই খাম আমি ছাড়া কেউ খুলবে না। পরের কংগ্রেসে যখন লেনিন মারা যাওয়ার পরে যে কংগ্রেসটি হয়, 13th কংগ্রেস মোস্ট প্রবাবলি, তখন যেটা হয় সেই কংগ্রেসে ওটা পড়া শুরু হয় চিঠিগুলো। কিন্তু চিঠিগুলো পড়া যখন প্রথম পড়া শুরু করেন হচ্ছে ক্রুপস্কায়ার নিজে পড়া শুরু করেন, মানে প্রথম দিন পড়ার পরে ক্রুপস্কায়ার গলার আওয়াজ খুব একটা জোরে ছিল না, উনি অতটা জোরে একটু ফ্যাসফ্যাসে গলায় কথা বলতেন, সেই কথাটা ঠিক মতো আসছিল না চিঠিটা। তখন আরেকজন পেট্রিয়কভ বলে একজনকে ডাকা হয়, তিনি ওটা একটানে চিঠিটা পড়ে ফেলেন যে এই চিঠির এই ভার্সন এই আছে। কিন্তু স্টালিন কোনো মতে কিন্তু সেই চিঠিগুলো তখনও ঠিক একটা খুব সিলেক্টিভ অডিয়েন্সের মধ্যে এটা করা হয়, আর বলা হয় যে এটা আমি এত কপি বানানো হবে, এই লেনিনের চিঠিটা প্রতিটা মানে যে রিপাবলিকের যে সমস্ত কর্তা ব্যক্তি আছেন, পার্টির যে সমস্ত মোটামুটি এক একটা লেভেল আছে তাদের কাছে দেওয়া হবে, কিন্তু সেই চিঠি ডিস্ট্রিবিউট করা হয়নি। কিন্তু এবং এই প্রথম দিন যেটা যে চিঠির কিছু কিছু কপি লোকের কাছে গেছিল রাত্রিবেলায়, অ্যান্টনভ বলছেন রাত্রিবেলায় রেড করে ওজিপিউ, সেই চিঠিগুলোর প্রতিটা কপি প্রত্যেকের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এবং এই চিঠিগুলো কারোর কাছে চিঠির অস্তিত্ব থাকলে একটা সময় তাকে গুলাগে পাঠিয়ে দেওয়া হতো। লেনিনের স্ত্রীর কাছে তো চিঠিটা ছিল, লেনিনের স্ত্রী সেটা পার্টি, কারণ লেনিনের স্ত্রীকে ভয় দেখানো হয়েছিল যে যদি উনি স্টালিন একবার নিজেই বলেন যে উনি লেনিনের সাথে একটা একই কমোড ইউজ করতেন, মানে উনি মার্ক্সবাদটা ওর সমান বোঝে তা নয়, বেশি করলে পার্টি একটা আইন পাস করবে, তাতে বলে দেওয়া হবে যে ক্রুপস্কায়া লেনিনের স্ত্রী নন, অন্য একজন নাম বলা হয়েছিল যে উনি হচ্ছেন লেনিনের স্ত্রী। পার্টির সিদ্ধান্ত পাস মানে স্টালিন লেনিনের স্ত্রীকে থ্রেট করলেন যে বেসিক্যালি যদি তুমি আমার সাথে কোলাবোরেট না করো তাহলে তোমাকে লেনিনের স্ত্রীর মর্যাদাটাও দেওয়া হবে না, অন্য একজনকে লেনিনের স্ত্রী বানিয়ে দেবে পার্টি। হ্যাঁ, পার্টি উড টেক দ্য ডিসিশন, ইজি বিকজ লেনিন হ্যাজ মাল্টিপল পার্টনার্স, তো সেটা ক্রুপস্কায়ার সাথে বিয়েটাও সঠিকভাবে বিয়ে নয়, কিছু কিছু সমস্যা আছে, ওরা জানে। উনি তো গার্লফ্রেন্ডই ছিলেন না, তো বিয়েতে বিশ্বাস ওইভাবে বিয়ে নয়, যে নিয়মে আইনি কাগজে মানে আইনি বৈধতা সেইভাবে ওনারা আইডিওলজিক্যালি ওনারা বিশ্বাস করতেন না বলে বিয়ে করেননি, সো দে আর গার্লফ্রেন্ড। সো বেসিক্যালি তো ওই সুযোগটা স্ট্যালিন নিয়েছিলেন। স্ট্যালিন বলেন আমি সরাসরি, এবং চিঠিটা ফাঁস করার ক্ষেত্রে চিঠিটা পড়া হয়, তখন লেনিন বলেন যে স্টালিন বলেন যে আমি মানে আমি ওখানে লেনিন লিখেছিলেন যে স্টালিন অত্যন্ত রূঢ় এবং ক্রুর, এবং নিজের পার্টি কর্মীদের সাথে যেভাবে ব্যবহার করে ইট ইজ নট ডিজায়ারেবল টু এনিবডি। তখন উনি স্টালিন এই কথাটা ঘুরিয়ে দেন পরবর্তী 15 পার্টি কংগ্রেসে, বলেন আমি যে রূঢ়, আমি কার প্রতি রূঢ়? যারা পার্টির প্রতি অন্যায় করে আমি তাদের প্রতি রূঢ়। কিন্তু সেখানে লেনিনের চিঠিতে কোনো জায়গায় লেখা ছিল যে পার্টির বা শত্রুদের প্রতি রূঢ় হয় কোনো বাধা আছে, পার্টি কর্মীদের প্রতি কে কতটা রূঢ় তাই নিয়ে বিরোধিতার কথা বলা হয়েছে। এবং এই চিঠিটাকে কেউ সঠিকভাবে ইউজ করতে পারেননি। ট্রটস্কির হাতে, ট্রটস্কির এই চিঠিটা প্রথম ছাপা হয়েছে মার্কিন কাগজে, এর একটা চিঠি আছে লেনিনের টেস্টামেন্ট। হ্যাঁ, মানে এই চিঠি তো সোভিয়েত ইউনিয়নে তখন ছাপা যাবে না, তখন আমেরিকাতে ছাপা হয়, স্মাগল করে আমেরিকায় ছাপা হয়েছিল চিঠিটা। আমেরিকায় ছাপা হয়েছে, ফ্রান্সে কিছুটা ছাপা হয়েছে। এবং এই চিঠিটা যে ছাপা হয়েছে, সেই চিঠিটা ছাপা হয়েছে কে লিখেছে? চিঠিটা ছেপেছেন হচ্ছে ট্রটস্কির এক অনুচর ছিলেন মার্কস এস্টম্যান। তোমার পরে মার্কিন মুলুকে গিয়ে তার পুরো কমিউনিজমের প্রতি মোহভঙ্গ হয়। হ্যাঁ, আমি সেই গল্পটা লিখেছিলাম একবার, তুমি সেটা শেয়ার করেছিলে, যে ওনার সাথে ফ্রয়েডের দেখা হওয়ার পর উনি তখনও দোলা চলে, ফ্রয়েড ওনাকে বোঝান যে কেন উনি কমিউনিজমে বিশ্বাস করেন। বিখ্যাত সিনেমা আছে যে মার্কসিয়ান ভার্সেস ফ্রয়েডিয়ান, বিকজ দ্যাট ওয়াজ দ্য ভেরি ক্লাসিক থিং, যে দুটো কনফ্লিক্টিং আইডিওলজি, ফ্রয়েডিয়ান ভার্সেস মার্কসিয়ান, হাউ ডু দে ডায়ালগ, মানে তার ডায়ালগের মধ্যে এস্টম্যানের দ্বিধাদ্বন্দ্ব তখনও ছিল যখন উনি ফ্রয়েডের সাথে দেখা করতে গেছিলেন ভিয়েনাতে, এবং ভিয়েনাতে উনি গিয়েছিলেন ট্রটস্কির কথা শুনে যে ফ্রয়েড ইজ এন গ্রেট ইন্টেলেকচুয়াল। এবার ওইখানে গিয়ে ওনার যে সেটা অন্য কথা, সেই এস্টম্যান, কিন্তু আমরা আবার একটু গল্পে ফিরে আসি। হ্যাঁ, এস্টম্যান চিঠিটা ছাপিয়ে দেন, এস্টম্যান চিঠিটা ছাপা হচ্ছে যে তাহলে মেইন ব্যাপার হচ্ছে বিপ্লব দা,
এক সেকেন্ড, এস্টম্যানের চিঠিটা ছাপান, তখন লেনিন স্টালিন বলেন লেনিনের যে টেস্টামেন্ট বাইরে এসছে এটা জাল, এবং এই জাল কথাটা কাকে দিয়ে বলানো হয়? এটা বলানো হয় ট্রটস্কিকে দিয়ে, যে এরকম কিছু নেই, তুমি বলো। নত ধরে নেওয়া হবে যে দুটো অপশন আছে, এক হচ্ছে চিঠিটা তুমি, এই চিঠির যে কপি তোমার কাছে, তুমি জানতে মোটামুটি এই ভার্সনটা, তুমি চিঠির কপি নেই কিন্তু শুনেছো, তুমি সেটা এস্টম্যানের কাছে চোরাপথে পাস করিয়েছো। ইদার দিস অপশন হচ্ছে আমি পাঠাইনি, তাহলে তো এখন অপশন নেই, লোকে তো এটাই ভাবছে দের ইজ অনলি ওয়ান অপশন, তুমি এটাকে রিফিউট করো যে এরকম কিছু নেই। এরকম ট্রটস্কি টোপটা পুরোপুরি গিলে নেন পার্টিতে থাকার সুবাদে। উনি ততদিনে বুঝতে পেরে গেছেন যে ওনার মানে আলটিমেটলি দ্য গেম আর অল ইন নাম্বারস, ট্রটস্কির কাছে নাম্বার নেই। একটা পলিট ব্যুরো বলুন বলো বা সেন্ট্রাল কমিটিতে সবই স্টালিনের লোকজন, বা ট্রটস্কি তার থেকে আরো বড় করে বলে ট্রটস্কি বিরোধী লোকজন। সবাই স্টালিন বিরোধী নন, কিন্তু সবাই স্টালিনের পক্ষে তা নন, কিন্তু ট্রটস্কির বিরোধী বেশি। ফলে তারা ট্রটস্কির বিরুদ্ধে কোনো প্রস্তাব আসলে অবধারিত হবে ট্রটস্কির বিরুদ্ধেই যাবেন। ফলে খুব দ্রুত ট্রটস্কি একটা রিফিউটাল লেটার ওনাদের ছাপা হয়। ফলে এবং এটা ইগনোর করে দেওয়া এরকম কিছু আছে, এবং তুমি জানো যখন পার্টি স্বীকৃতি না দেয়, পার্টির লোকের পক্ষে কিছু মেনে নেওয়া সম্ভব নয় যেরকম কিছু আছে। ফলে ওটা যতই সবাই জানুক যে লেনিনের চিঠি, ওরা তখন বলে দেয় সরাসরি যে লেনিন তো অসুস্থ ছিলেন, কি করে লেনিন চিঠি লিখবেন? লেনিনের যে স্ট্রোকে আক্রান্ত একটা ব্যক্তি, এটা সম্পূর্ণ জাল চিঠি। চিঠিটা বারবার ফিরে ফিরে আসে, কিন্তু আফটার 1930 থেকে ওটা পুরোপুরি সোভিয়েত ইরা থেকে ভ্যানিশ হয়ে যায়। ওই চিঠিটা যার কাছে থাকতো তাকে গুলাগে চালান করে দেওয়া হতো। কিন্তু ততদিনে তো আমেরিকা এবং ইউরোপে বেরিয়ে গেছে চিঠিটা, তো বেরিয়ে গেছে, কিন্তু পার্টির মধ্যে যদি স্টালিন এফেক্টিভ হিসেবে, স্টালিন তো এমন একটা কথা বলি, ব্যান নিয়ে কথা হচ্ছে, দুনিয়া কাঁপানো 10 দিন, সব পার্টি স্টলে, তুমিও দেখেছো আমিও দেখেছি, আবার সামনের বছর এই বইটা স্টালিন ব্যান করে দিয়েছিলেন। লোকে জানে না স্টালিন এই বই ব্যান করে দিয়েছিলেন, কারণ ওই বইটাতে হ্যারি রিডের এই বইটা, কোনো হ্যারি রিড নাই লেখকটার নাম, সরি না এই দুনিয়া কাঁপানো 10 দিন লেখক জন রিড। হ্যাঁ, মানে এই বইটাও তো সোভিয়েত ইউনিয়ন এক সময় ব্যান্ড ছিল, মানে ওরাই নিজেদের নিজেদের ভাষ্যকে অ্যাকচুয়ালি ওটা ব্যান করার কারণ সম্বন্ধে আমি শুনেছিলাম যে ওই বইটাতে স্ট্যালিনের ভূমিকাকে ছোট করা হয়েছিল বলে। বইটা যে কেউ পিডিএফ নামাতে পারে। এখন আমাদের যদি আমরা এই ভিডিওটা যখন আপলোড হবে তখনও কেউ যদি নামাতে পারে, দুবার ক্লিক করলে নামানো যায়। তাতে স্টালিন কথাটা কন্ট্রোল এফ মেরে যদি দেখে, ইট উড বি অনলি 2 টাইমস। সেটাই তো বাস্তব। এবং আমি তোমার একটা গল্প বলি, ওই ওরা যখন প্রপাগান্ডা ফিল্মটা করে যে জারের উইন্টার প্রাসাদ দখল করায়নি, তো জারের উইন্টার প্রাসাদ দখল করায়নি যেটাকে বিপ্লবের সবচেয়ে সিম্বলিক ইয়ে বলে সিনেমায় চালানো হয়, সেটা তো কিছুই ছিল না, কারণ যার 4 দিন আগে চলে গেছিল, কেউই ছিল না প্রাসাদে, হার্ডলি মানে ডজন খানেক মতো সৈন্য ঢুকেছিল, মানে রেড আর্মি লোকজন ঢুকেছিল। হ্যাঁ তাই তো সেটা খুব ইন্টারেস্টিং ঘটনা, যে সেটা লেনিনের সময় যখন প্রথম সিনেমাটা তৈরি করা হলো, অ্যাকচুয়ালি প্রথম ফিল্ম করা হয় ওইটাকে রিক্যাপচার, তখন লেনিনের চক্ষু লজ্জা আছে, সবাই জানতো যে ঘটনাটা কি হয়েছে, উনি কয়েকশো সৈন্য ঢুকিয়েছিলেন, যে কয়েকশো সৈন্য, মানে বাজে লাগবে তো যদি 1-2 লোক যাদের উইন্টার প্রাসাদ দখল করে, তখন উনি চক্ষু লজ্জার খাতিরে কয়েকশো করলেন। তারপর ওটার একটা রিমেক হয় স্ট্যালিনের ফার্স্ট জওয়ান। আচ্ছা, তখন কিন্তু সেই ফিল্মে কিন্তু সেই তার মধ্যে স্ট্যালিনের কোনো কিছু ছিল না, মানে থাকার কথা নয়, তো থাকার কথা নয়, ছিল না। তো লেনিন ওটা কিন্তু ঠিক রেখে শেখে অন্তত কয়েকশো রেড আর্মি দখল করছে, ওই সিনেমাটা ওটা দেখা যাবে, তো ঠিক আছে, মেনে নেওয়া যায়। স্ট্যালিনের প্রথম শোতে দেখা গেল যে ওটাতে প্রায় 1000 মতো লোক, তাতে স্ট্যালিন নেতৃত্ব দিচ্ছেন, সেটা দিয়ে একটা 1930s নাগাদ তোর একটা ফার্স্ট ফিল্ম তৈরি হয়, দেখানোর জন্য যে তিনি ছিলেন বলশেভিক বিপ্লব। স্ট্যালিন তো ধারে কাছেও ছিলেন না তখন। তারপর 1940s যখন হলো আর কি, মানে একদম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে আর একটা হয়, তখন ওটাকে একদম 1 লাখ লোক দিয়ে দেখানো হয়, বিশাল তো ব্যাপারটা হচ্ছে যে পুলিশি প্রপাগান্ডা, মানে কমিউনিস্ট পৃথিবীতে প্রপাগান্ডা অনেক রকম হয়, কমিউনিস্ট প্রপাগান্ডা বাপরে বাপ, মানে এবং সবচেয়ে বড় কথা আমি বলবো মাত্রা জ্ঞানহীন, মানে পুরো মাত্রা জ্ঞানহীন, মানে যেখানে লোকজন বিশ্বাস করাটাই হারিয়ে ফেলবে, বিশ্বাসের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। স্টালিনের একটা বড় কাজ, মানে এটা একটা, স্টালিন ইজ এন এডিটর। আমি তো বাংলায় বলি স্টালিন সম্পাদক, এডিটর মানে সম্পাদক, পার্টির জেনারেল সেক্রেটারি মানে সম্পাদক, আমাদের দুটো অর্থেই সম্পাদক, সেক্রেটারি মানে সম্পাদক, এডিটর, হি ইজ ওই অর্থে এডিটর, বড় এডিটর। ওনার কাজ হচ্ছে একমাত্র ফটো থেকে কেটে কেটে বাদ দেওয়া, লোক বাদ দেওয়া, বিপ্লব। তারপর তুমি আমাকে তোমার সাথে আমার এইটা নিয়ে প্রথম আলাপ হয় 6-7 বছর আগে। আমি একটা অদ্ভুত ব্যাপার, এখানে কেউ মানে ভাবলে অবাক হয়ে যাবে, এখন ইমেজ গুলো পাওয়া যায়,
ওনার কাজ হচ্ছে 23 জন আছে একটা ছবিতে, সেই ছবিটা থেকে লোক উনি কেটে কেটে বাদ দিচ্ছেন। প্রথমে একে বাদ দিল, আরে লোকের সাথে সম্পর্ক বাজে হয়ে যাচ্ছে, একজন একজন করে বাদ হচ্ছে, বাদ হতে হতে লাস্টে দেখা যাচ্ছে একমাত্র স্টালিন মহামহিম উনি পড়ে আছেন। মাঝে মাঝে কি হচ্ছে, মাঝে মাঝে লোককে ঘুরিয়ে নিয়ে চলে আসা হচ্ছে, মানে তখন আবার ইকুয়েশনটা মেরামত হয়ে গেছে, লোকটা গুলাগে ছিল, নাও হি ইজ ওকে উইথ স্টালিন। ছবিতে উনি স্টালিন দেখছেন একা একা, আবার ওকে জুড়ে দেওয়া হচ্ছে। সারাদিন এই ফটোশপ করে যে কত লোক মানে ফটোশপের কাজটাতে স্ট্যালিন ছিল না, স্ট্যালিনের আরো ফটোশপের মহান গল্প আছে, তুমি তো একটা বললে, আমার আর একটা গল্প মনে পড়ে যাচ্ছে, যে স্ট্যালিন সবসময় বাচ্চাদের সাথে ফটো নিতে ভালোবাসতেন, কারণ ওটা ছিল তার রাষ্ট্রের প্রচার, যে স্ট্যালিন সোভিয়েত ইউনিয়ন। তো সেখানে বাচ্চাদেরকে স্পেসিফিক মেথডে সিলেক্ট করা হতো যাতে একদম রাশিয়ান বাচ্চার মতো দেখতে লাগে, বাচ্চাদের ঠিকঠাক করতে লাগে। তো একটা আমি ঘটনা শুনেছিলাম, আই মিন ইউ মাইট বি রাইট রং, যে মানে তার তো যে প্রপাগান্ডা ডিপার্টমেন্ট, তাকে প্রতিদিন তিনি বাচ্চাদের সাথে এদিকে একদিকে তিনি লোক মেরে যাচ্ছেন, গুলাগে পাঠাচ্ছেন, এই পাঠাচ্ছেন, আর সামনে প্রচার চলছে যে তিনি বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে যারা গুলাগে যাচ্ছে, যাদেরকে জোর করে মেরে ফেলা হচ্ছে, গুলাগে যাচ্ছে, ফাঁসিতে চড়ছে, তারাও বিশ্বাস করে না যে স্ট্যালিন এটা করেছে। তাদের ধারণা যে যে স্ট্যালিন এসব জানেনই না, কারণ স্ট্যালিন তো বাচ্চাদের নিয়ে বিজি আছে, মানে এমন একটা প্রপাগান্ডা। অথচ তো রাত্রিবেলায় স্ট্যালিন নিজে প্রতিটা নাম, কে মারা যাবে, কে গুলাগে যাবে, তিনি নিজে স্টালিনের নাম বাদ দেওয়ার একটা গল্প আছে। স্টালিনের কাছে চার্ট আসতো যে কাদের কি হবে, লাস্ট ফাইনাল যেটা আছে, স্টালিন সেই চার্টের মধ্যে প্রতিদিন রাত্রিবেলায় আসতো, প্রতিদিন সন্ধ্যাবেলায় যেদিনে আসতো। ঘটনাটা হচ্ছে স্টালিন যে দাগ দিতেন, এবারে দাগ দেওয়ার গল্পটা অদ্ভুত। চার্টের মধ্যে যাদের নামের পাশে দাগ পড়ছে, দোজ আর রাইট ফর কিলিং। আমরা রাইট মানে কি, রাইট মানে বেঁচে গেল, আর রাইট পড়ছে, ক্রস পড়ছে, ক্রস মানে হচ্ছে সে বেঁচে গেল। আর কেন ক্রস দিতে দুবার দাগ দিতে হবে, এত নাম, তাতে রাইট চিহ্নটা বেশি, ক্রস দুবার করে ক্রস দেখলে টাইম বেশি লাগবে, কারণ নামের লিস্টের মধ্যে, লিস্টটা যে আছে, ধরুন 100 জন আছে, তার মধ্যে 100 জনের মধ্যে হয়তো 95 জন মরবে, 95টা দুবার দাগ দিতে হবে। তার থেকে পাশে টিক চিহ্ন মানে হচ্ছে ডেড, আর ক্রস চিহ্ন মানে হচ্ছে বেঁচে গেল। মানে প্রতিদিন রাত্রিবেলায় উনি একদিকেও শুনেন, উনি দিয়ে যাচ্ছেন যে এটা 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 একে খুন করতে হবে, এই একমাত্র বেঁচে গেল, এই হচ্ছে উনার রাত্রিবেলার কাজ ছিল। তারপরে সিনেমা দেখা, তারপরে ওনার একটা ফেভারিট সিনেমা আছে, কমেডি সিনেমা, সেটা উনি দেখতে যেতেন। মানে এতগুলো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার পর উনি নিজে কমেডি সিনেমা দেখে একটু রিলিফ হতেন, আমি যত রিলিফ হতেন। এবং যে যিনি স্টালিনের সিনেমা চালাতেন, এটা এই বইয়ে নেই, তাহলে আবার সবাই এটা এক্সপেক্ট করবে না, কিন্তু এরকম আছে, অন্য বইয়ে লেখা আছে। সেটা হচ্ছে উনি স্টালিনের মুড বোঝার চেষ্টা করতেন। স্টালিন যদি জানতেন যে স্টালিনের মুডটা ভালো নেই, তাহলে উনি কোনো অচেনা বই চালাতেন না। অচেনা ফিল্ম চালার বই আমি বলছি, আমি পুরোনো লোক তো ফিল্ম চালাতেন না, অচেনা ফিল্ম চালানোটা বিপদ আছে। স্টালিনের যদি সেদিন মুডটা আরো খিচড়ে যেতে পারে। তাতে স্টালিনের গুটি কয়েক ফিল্ম ছিল যেটা স্টালিন বারবার দেখলেও ক্লান্ত হতেন না, কিছু রোমান্টিক কমেডি ছিল, হ্যাঁ, সেই কমেডি গুলো উনি বারবার ওইটাই চালিয়ে দিতেন যে স্টালিনের মুডটা কেমন আছে। বস ইজ ইন ফাইন মুড, তাহলে এক্সপেরিমেন্টাল বেসিস কিছু। এবার একটা ইন্টারেস্টিং জিনিসটা বলি, যে লেনিন যে ফরম্যান গুলো চালু করেছিল পরে বলশেভিক রিভলিউশন, এর মধ্যে একটা হচ্ছে মহিলা মুক্তি, মানে ফ্রিডম অফ উইমেন, ফেমিনিজমকে ফরওয়ার্ড করা। স্ট্যালিন কিন্তু পুরোপুরি, যেহেতু রাশিয়ায় জন্ম হওয়ার কমে যায়, বিকজ অবভিয়াসলি তখন মহিলারা বাচ্চা নিতে চাইছে না, প্লাস অ্যাবর্শন র্যান্ডম রেটে হচ্ছে, সোভিয়েত ইউনিয়নে ইভেন রেড আর্মির জন্য লোক পাওয়া যাচ্ছে না। উনি কিন্তু বাই 1927, 4 বছরে, লেনিনের 4 বছরের মৃত্যুর পর, লেনিনের প্রায় সমস্ত ডিক্টেট, যেটা অনেক উদারবাদী ছিল, যে বিয়ে না করলেও চলবে, মানে লিভ টুগেদার ওয়াজ অ্যাকসেপ্টেড, সেটা একটা বাজে দিকও ছিল, অ্যাকসেপ্টেড, পার্টি প্রতিটা জায়গায় মহিলাদের প্রমোট করা, সবগুলো তিনি রিভার্স করলেন। এটা নিয়ে বলো। কারণ স্টালিন তো বাড়িতে মেয়েদের ক্ষেত্রে হাঁটুর নিচে, হাঁটুর উপরে থাকা ড্রেস পছন্দ করতেন না। উনি ওনার স্ত্রীকে অবধি বলেছেন, তুমি এরকম বুকের সামনে কাটা ড্রেস পরেছো কেন? আমি কি তোমাকে কোনো থিয়েটারে রোল পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো? তুমি কি কোনো মানে একটা কি বলবো, এখন যেটা পরিভাষায় বলে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে চাও? আই হ্যাভ দ্যাট টাইপ অফ কানেকশন, আমি তাহলে যোগাযোগ করে দিতে পারি। তুমি এইসব কি ড্রেস পরে আছো? তুমি এগুলো রক্ষণশীল ছিলেন মেয়েদের ব্যাপারে, মানে কম্পেয়ার টু লেনিন, তার ক্যারেক্টার কিন্তু পুরো আলাদা। কিন্তু এখানে একটা দেখতে হবে, লেনিন আইনের ছাত্র, রাশিয়ার এলিট ক্লাসের লোক, ওয়ারাস স্ট্যালিন কিন্তু একদম রাশিয়ার সাধারণ মানুষ নয়, জর্জিয়ান, পুরো জর্জিয়ান দাবি করেন রাশিয়ান, যে তার বাবা অবৈধ রাশিয়ান, সেটা অন্য ব্যাপার। ঘটনাটা হচ্ছে এই যে ব্যাপারটা হচ্ছে যে, ইফ ইউ লুক এট দ্য ক্যারেক্টার দ্যাট তিনি
কিন্তু মানে অত্যন্ত গ্রাউন্ড থেকে উঠে আসা একটা লোক। লেনিনের মতো স্বপ্নবিলাসী নন, ট্রটস্কির মতো ইন্টেলেকচুয়াল নন, একদম সাধারণ মাটি থেকে উঠে আসা। যতগুলো বলশেভিকদের ব্যাংক ডাকাতি থেকে শুরু করে সবকিছু সংগঠন তিনিই উনি করছেন। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাতেন, বাকিরা যখন রোলস রয়েস বা অন্য কিছু ইউজ করতো। স্টাইনের গালাগালি তো লোকে অনেকে হয়তো এই পডকাস্টের পরে আমাদের কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবে। স্টালিন অ্যাজ এ ম্যান অনেক কিছু কিছু তার কাছে শেখার আছে। তিনি বাজে ইনভেস্টমেন্ট পছন্দ করতেন না। পরবর্তী সময় একবার একজন যেমন একটা লেমন টি খাইয়েছেন ওনাকে, হেলিকপ্টার বলছে কোথা থেকে, যে এটা টিটা কোথাকার, বলছে এইখানের, এটা এসছে কিসে, হেলিকপ্টার করে এসছে তখন টিয়ের যে এটা। তখন উনি বলছে এটা কে, পেট্রোলটা কে দেবে, তোমার বাবা, মানে গ্যাসোলিনটা কে দেবে, তোমার বাবা। উনি এইসব বাজে খরচা একদম পছন্দ করতেন না, ড্রেস মেটেরিয়ালস এর পিছনে একদমই খরচা করতেন না, এবং সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি চালাতেন। যখন তার পার্শ্ববর্তী বলশেভিকরা সবাই কেউ কেউ ওই জারের দখল করা রোলস রয়েস বা নানান রকম যে গাড়িগুলো আছে সেগুলো চালাতেন। এটাও তো বলা হয় যে স্ট্যালিন কিন্তু এটা দেখেছিলেন যে তার পার্টি কর্মীদের জীবনযাত্রা বদলে যাচ্ছে, যেটা সিপিএম এরও জ্যোতিবাবু দেখেও দেখেননি, যে পার্টি কর্মীদের জীবনযাত্রা বদলে যাচ্ছে, তার জন্য পার্জ নেওয়া দরকার, বিকজ দিস পিপল আর বিকামিং দ্য নিউ এলিট ক্লাস। এটা কিন্তু এইবার একটা কথা বলছি, এটা স্টালিন জীবনে, বিপ্লব দা, একবার মাত্র স্টালিন চাষের জমিতে জীবনে একবার গেছেন। এত বড় কৃষি লোক, স্টালিন সারা জীবনে একবারই চাষের জমিতে পা রেখেছেন, 1928। ওইটাই প্রথম, ওটাই শেষ। তারপরে কোনোদিনও স্টালিন চাষের কাজ দেখতে যাননি। বাকি দেখেছেন ফিল্মে, দেখেছেন কাগজে কলমে দেখেছেন। উনি ওখানে গিয়ে দেখেন সাইবেরিয়ান এই চত্বরগুলোতে যে সবাই পুরনো যে লোকগুলো, কুলাকদের মেয়েদের সাথে বিয়ে করার একটা টেন্ডেন্সি লোকেদের। এবং তুমি জানো সোভিয়েত ল্যান্ড বা রাশিয়াতে মদ খাওয়ার একটা প্রচুর প্রভূত চলন আছে। এই অভ্যাসগুলো, পান দোষ এবং করাপশন খুব দ্রুত ফ্লরিশ করছে। স্টালিন এটার ক্ষেত্রে কড়া ব্যবস্থার মানে পক্ষপাতী ছিলেন এবং ন্যানো। আমি সেটাই বলছি যে বেসিক্যালি এই যে স্ট্যালিনের পার্জের ব্যাপারে স্ট্যালিনিস্টদের মতবাদ হচ্ছে যে স্ট্যালিন দেখেছিলেন যে নেতারা বিলাসী জীবনযাত্রায় চলে যাচ্ছে এবং বিপ্লব ব্যর্থ হচ্ছে, কারণ আর একটা নতুন এলিট ক্লাস তৈরি হচ্ছে। দ্যাট ইজ ওয়ান পার্ট। পাঁচ করতে চাইছিলেন, কারণ স্ট্যালিন এটা পছন্দ করতেন না। তুমি যেটা বললেন আর কি, যে উনি একজন মিতব্যয়ী লোক, পছন্দ করতেন না। এটা হচ্ছে স্ট্যালিনিস্টদের ভার্সন। অন দ্য আদার হ্যান্ড অ্যান্টি স্ট্যালিনিস্টদের ভার্সন হচ্ছে যে তিনি ইন্টেলেকচুয়ালদের পছন্দ করতেন না, কেউ তাকে চ্যালেঞ্জ করবে সেটা পছন্দ করতেন না। তিনি ইন্টেলেকচুয়ালদের মেরে দিতে চাইছিলেন, কারণ ওই ক্লাসটা ওয়াজ অলসো দ্য ইন্টেলেকচুয়াল ক্লাস। কোনটা সত্যি? না, সেটা সম্পূর্ণ ঠিক নয়। মানে এটা কি, তুমি কয়েনটার হেড আর হেডসেটটাকে দেখলে টেলও আছে, টেল দেখলে হেডও আছে। স্টালিন যেটা করছেন এক জায়গায় গ্রামীণ কৃষি ব্যবস্থাটাকে, এটা তো দেখো তখন ওরা একটা সময় 1927 এর পরে এনইপি এই জায়গাগুলো এখন চালু হয়েছে, কৃষকদের হাতে প্রচুর পরিমাণ উদ্বৃত্ত সম্পদ চলে আসছে। কিন্তু সোভিয়েত, কেন ওটা ওদের স্কিল সেট, সোভিয়েতরা, রাশিয়ানরা, মানে রাশিয়ানরা চিরাচরিতভাবে কৃষিজীবী, তাদের স্কিল সেট হচ্ছে চাষি। এবার হট করে এত বড় বড় রাষ্ট্রায়ত্ত কারখানা টারখানা হয়ে গেল, সেই প্রোডাক্ট গুলো কখনো ইউরোপিয়ান আদার মানে রেস্ট অফ দ্য ওয়েস্টার্ন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে হচ্ছে না, সেই প্রোডাক্ট গুলো কিনছে না। এদিকে স্টালিনের মনে যেটা রয়েছে, স্টালিন বা পার্টির মনে যেটা রয়েছে, একটা ফান্ডামেন্টাল মিসট্রাস্ট, যে এই চাষিরা হচ্ছে আমাদের শত্রু। ওই এসআর দেশ আগের দিন কথা হচ্ছিল, এসআর পার্টির পার্ট আমরা, এরা কখনোই বলশবিকদের সেভাবে পছন্দ করে না, ওয়ার কমিউনিজম সেভাবে নেই, এরা কোনো একটা যুদ্ধ বিগ্রহ বাঁধলেই গন্ডগোল করবে। মানে শহরাঞ্চলে চলছে কমিউনিজম, আর গ্রামের দিকে একটা ওপেন সোসাইটি টাইপের চলছে, যেখানে চাষিরা নিজের মতো জিনিসপত্র বিক্রি করতে পারে রাষ্ট্রের সুবিধা নিয়ে। এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় স্টাইনের ফর্মুলা ওই চাষিদের চেক করার জন্য, যেটা ওরা দাবি করে ঠিক আছে, কিছু কিছু চাষি ধনী হয়ে যাচ্ছিল, এবং চাষি সবসময় ধনী হতে চাইবে, এতে কোনো দোষের কিছু নেই। কিন্তু এটার জন্য হোলসেল সবাইকে ক্লাস রিপ্রেশন করা, সেটার কোনো সাপোর্ট নেই। এবং এটা কি হতো, উনি করলেন, কোঅপারেটিভ ফার্মিং চালু করলেন, এবং পৃথিবীর সবচেয়ে কুখ্যাত গণহত্যা হলডোমারটা শুরু হলো, রাইট? এটা পরবর্তী স্টেপ। স্টালিন এটার যারা এই যে কালেকটিভ ফার্মের ব্যাপারটা, কালেকটিভ ফার্মের যারা মানে পক্ষপাতী ছিল, তাদেরকে কিন্তু স্টালিন প্রথমে পার্টি থেকে বের করে দিলেন, এটা নিয়ে বিরোধী। মানে স্টালিনের আইডিয়াটা পছন্দ, আমার বিপ্লব পালের আইডিয়াটা পছন্দ, বাট উইদাউট বিপ্লব পাল পার্টিতে থাকবে। উনি ওটাকে নিজের আইডিয়া বলে চালাবেন। হ্যাঁ, এবং এইটাই, এই কারণেই স্টালিনের সাথে ট্রটস্কির সমস্যা। ট্রটস্কির সাথে আমরা যে সমস্যাগুলো দেখি, সেগুলো কিন্তু বেসিক্যালি ট্রটস্কির কিছু কিছু জিনিস স্টালিন নিজেই মানে ইমপ্লিমেন্ট করছেন, ট্রটস্কির যে চিন্তা রয়েছে। এবার লেনিনও তো বিপ্লবের আগে দেশে ছিলেন না, ট্রটস্কিও হাতছাড়া হয়ে গেছেন। কাজে স্টালিনের মনের কোথাও একটা সবসময় একটা ভয় কাজ করতো, যে যদি কোনদিন ট্রটস্কি ফিরে আসে, উইচ ইজ মানে কোয়াইট অবভিয়াস, আমি তো কোনো ভোটে জিতে নেই, আমার পিছনে কোনো ভোটের ব্যাকআপ নেই, আমি একটা ভয়ে ডান্ডা দিয়ে লোকগুলোকে একটা কিউয়ে খাড়া করে রেখেছি। সেই লোকটা এসে যা শুধু আমাকে সরিয়ে বসিয়ে দিলে হবে, আমার কোনো তাত্ত্বিক চিন্তাও নেই, এবং হি ইজ মোর ফিট দ্যান মি।
অ্যাডমিনিস্ট্রেশন হয়তো দুজনে একই রকম চালাতে। এই যে জায়গাটা ট্রটস্কি সম্বন্ধে স্টালিনের একটা ভয়ের একটা তার বড় আগে যতদূর জানার দরকার যে টটস্কি নির্বাচনটা কি করে হলো, দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং। এবার টটস্কির একটা ছেলেও ছিল, সো টেল দ্য এন্টায়ার না, স্টোরি। নির্বাচন ট্রটস্কিকে তো প্রথমে একটা অপশন দেওয়া হয় যে কোথায় যাওয়া হবে। প্রথম অপশনটা ট্রটস্কি বাতিল করে দেন, যে ওখানে ওনার ম্যালেরিয়ার একটা সমস্যা হতে পারে। দ্বিতীয়টা উনি আমাদের যেটা আছে আলমাটিতে ওনাকে পাঠানো হয়। কিন্তু একটা ভুল করেছিলেন স্টালিন যে ভুলটা করেন, ট্রটস্কি এই দলিল দস্তাবেজ চিঠিপত্র যেগুলো আছে ওগুলো ওনার সাথে ছেড়ে দেওয়া হয় পার্সোনাল প্রপার্টি হিসাবে। সোভিয়েত ইউনিয়নের পার্সোনাল প্রপার্টি রুলে ওইটা ছাড়া পেয়ে যায়। এটা সারা জীবন স্টালিনের ভুল, যেটার জন্য ট্রটস্কির আর্কাইভ, যেটা এখনো হার্ভার্ডে রয়ে গেছে একটা বড় পার্ট, সেটা উনি নষ্ট করার চেষ্টা করেছে একবার। সেখান থেকে 1928-এ আলমাটি থেকে ট্রটস্কিকে ওখানে যখন নির্বাসন করে তার 1 বছরের মাথায় ওনাকে ওখান থেকে টার্কিতে পাঠিয়ে দেওয়া হয় কিছু কন্ডিশনস মেনে, মানে একদম দেশ থেকে বহিষ্কার। প্রথমে পার্টি থেকে বহিষ্কার হয়, মস্কো থেকে সরিয়ে দেওয়া হয়, তারপর পুরোপুরি সোভিয়েত ইউনিয়ন থেকে বের করে মানে দেওয়া হয়। এটা পুরো ঘটনাটা তুমি একটু ডিটেলস এ বলো। আমি যতটুকু পড়েছি, কারণ ট্যাটিসকি বহিষ্কার একটা লম্বা লম্বা হিস্ট্রি, এটা নিয়ে একটা বড় লম্বা ডকুমেন্ট, ইতিহাস মানে হচ্ছে পরপর স্টেপ বাই স্টেপ। প্রথমে স্টেপ বাই ওনাকে স্টেপ। এবং কিন্তু উনাকে এটাই অপশন দেওয়া হয়েছিল যে তোমাকে বহিষ্কার করে দিলে তুমি যদি সবকিছু মেনে নাও তাহলে তোমাকে নির্বাসন দেওয়া হবে। আর কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, যে সবার মতো টটস্কিকেও তিনি মেরে ফেললেন না কেন? তো জিওনাবিস তখন উনি থেকে মেরে ফেলাটা শুরু করেননি। এই আচ্ছা, মেরে ফেলা, স্টালিনের যে মেরে ফেলার ব্যাপারটা, এই মেরে ফেলার ব্যাপারে কিছু একটা গল্প আছে। মেরে ফেলার গল্পটা উনি কিন্তু প্রথম দিকে মারছেন না, উনি পোটেনশিয়াল এলিমেন্টে সরাচ্ছেন, এবং তখনও পার্টি মোটামুটি স্ট্রং। উনি যদি মানে তুই ট্রটস্কি বলছিস জিওনাবিস থেকে শুরু করে সবাইকে তিনি সরিয়ে দিচ্ছেন, ক্ষমতাচ্যুত করছেন, কিন্তু তাদেরকে মারছেন না। না, এরপরে তো এটা একটা চালাকি আছে। না, চালাকিটা কারণ হচ্ছে খেয়াল প্রথমবার রাখবে, এটা তুমি ঠিকই বলেছো। আমি যতদূর জানি যে এই স্টটস্কির কাছে যখন 1937-এ বোধহয় এদেরকে মারা হয়েছিল, 37 কি 33-তে যখন তিনি 36-এ মারা যায়। 36 যখন গেট পাচ শুরু হলো, তখন তো জিওনোভিচ থেকে শুরু করে সবাইকে যে সময় মারাটা হলো, সেই খবরটা যখন টটস্কির কাছে যায় তখন তিনি একটা খুব বেদনাদায়ক চিঠি লিখেছিলেন, সেটা নিয়ে একটু বল। না, ওইটা পরে, আগে একটা কথা বলি, এটা আমি আসছি একটা কথা। স্টালিনের এটা হচ্ছে প্রথমে একজন এই পলিট ব্যুরোর লোককে আমি পার্টি থেকে বার করবো, কিন্তু বাট নট ডাইরেক্টলি, স্টেপ বাই স্টেপ কার গুরুত্ব কমবে, আবার পার্টি থেকে ঘুরিয়ে নিয়ে আসা হবে। এই কামেনেভ জেনেভিয়েভরা আবার পার্টি থেকে সে দায়িত্ব পেয়েছিলেন। কামেনেভ জেনেভিয়েভকে যে পার্টি থেকে বহিষ্কার কিন্তু করা, পলিট ব্যুরো থেকে সরানো হলো, সেন্ট্রাল কমিটি থেকে সরানো হলো, হ্যাঁ, সরানোর পর আবার তাকে রিহেবিলিট করা হয়। কিন্তু তখন তাদের অত্যন্ত বি গ্রেড বা সি গ্রেডের দায়িত্ব দেওয়া হতো, এবং তাদের একটা রেগুলার কাজ ছিল মাঝে মাঝে ট্রটস্কির বিরুদ্ধে একটা বিষোদ্গার করা, যে ট্রটস্কি এরকম করেছে, আমরা ট্রটস্কির ফাঁদে পড়ে, স্টালিন এত ভালো লোক, পার্টির বিরুদ্ধে করে ফেলেছে। এবং ততদিনে ওরাও একটা বুঝতে পেরে গেছে যে ট্রটস্কির বিরুদ্ধে বললে অ্যাটলিস্ট আমাদের ফার্স্ট পাতায় খবরটা ছাপা হবে, পেপারটা পুরোপুরি পার্টির কন্ট্রোলে চলে গেছে। স্টালিনকে যতই গিয়ে আমরা জহুজুর বলি, আমাদের নাম অতটা আসবে না। এই আমরা একমাত্র অপশন হচ্ছে, আমাদের যদি জনসমক্ষে ভেসে থাকতে চাই, আমাদের রোজকার কাজ হচ্ছে ট্রটস্কিকে গালমন্দ করতে হবে। ট্রটস্কিকে গালমন্দ করলে অ্যাটলিস্ট আমরা পেপারে ফার্স্ট পাতায় ইয়ে পাবো, এবং আমাদের মাঝে মাঝে ভুল স্বীকার করতে হবে যে আমরা ভুল করেছিলাম ট্রটস্কির ফাঁদে পড়ে, এবং ট্রটস্কি জার্মান এজেন্ট, এই কথাটা মাঝে মাঝে আমাদের বলতে হবে। কিন্তু এরা বোঝেনি এই যে জিনিসগুলো এরা বলছে, অল আর রেকর্ডেড, পরে এগুলো তাদের কাজে লাগানো হয়, এবং কাজে লাগানো হয় ধীরে ধীরে। এবং স্টালিনের সব থেকে বড় শক্তি হচ্ছে তিনি কাউকে বিশ্বাস করতেন না। এই যে কাউকে বিশ্বাস করতেন না, অবিশ্বাসটাই হচ্ছে তার সব থেকে বড় শক্তি, যেটা ট্রটস্কি বা মানে প্রতিটা লোক সম্বন্ধেই উনি একটা অবিশ্বাস নিয়ে চলতেন, যার ফলে হয়তো কিছু ভুলও হতো, কিন্তু সঠিক যাকে অবিশ্বাস করার কথা তিনি ওই ফিল্টারের মধ্যে ওই অবিশ্বাসের কারণে কিন্তু তিনি সোভিয়েত আর্মিকে, যে আর্মি পাঁচটা হবে এবং তিনি আর্মিকে দুর্বল করে ফেলবেন, এবং যার জন্য খুব হাস্যকর ব্যাপার যে সোভিয়েত আর্মি জার্মান আর্মির থেকে 100 গুণ এগিয়ে ছিল বাই 1937, কিন্তু পরবর্তীকালে জার্মান আর্মিকে তাদের রুখে দিতে তাদের অবস্থা খারাপ হয়ে গেল। টিল দ্য থিং, আই উইল কাম ব্যাক টু দ্যাট হিস্ট্রি, যেটা আমরা পরে মানে ইয়েতে করবো। সেটা পরে সামনের দিন। কারণ লোকে স্ট্যালিনকে ক্রেডিট দেয় যে তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানিকে করেছিলেন, আটকেছিলেন। দ্য ফ্যাক্ট ইজ জার্মানির পুরো ওয়ার মেশিনের উত্থান থেকে শুরু করে হিটলারের উত্থানের পেছনে স্ট্যালিনের মেশিনের ক্ষেত্রে একটা দরকারি হচ্ছে তেল, মানে আরো অনেক ব্যাপার আছে। আমি বলছি মজা, আমি জাস্ট ওয়ান লাইন, মেশিনের ক্ষেত্রে একটা দরকারি হচ্ছে তেল, যে মেশিন চালানোর জন্য বা ফাইন মুভমেন্টের জন্য মেশিনের পার্টস গুলো, সেই তেলটার গ্রিস বা যা কিছু, সেই তেলের যোগান, গ্রিসের যোগান কোথা থেকে আসতো? গ্রিস যেটা রোমানিয়া একটা সোর্স, কিন্তু রোমানিয়া না থাকলে কোথা থেকে আসতো? থেকেও বড় ব্যাপার হচ্ছে যে সমস্ত নাৎসি জার্মানি, সমস্ত ট্যাঙ্ক থেকে, প্লেন থেকে সমস্ত টেস্টিং
হয়েছে সোভিয়েত ইউনিয়নে, এবং স্ট্যালিন সেটাকে অ্যাপ্রুভ করেছিলেন, এবং করেছিলেন এই জন্য যে হিটলার ক্যাপিটালিজমের বিরুদ্ধে লড়ছে। একটা যেটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে মেইন ক্যাম্পে হিটলারের পুরো বইটা হচ্ছে ক্যাপিটালিজমের বিরুদ্ধে বিদ্বেষগার। এবং 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 মজার ব্যাপার হচ্ছে যে স্ট্যালিন বিশ্বাস করতেন যে হিটলারকে তার দরকার, কারণ হিটলার ক্যাপিটালিজমের এগেনস্টে তার একটা বড় শক্তি, যার জন্য উনি এন্টায়ার 1933 থেকে 34 থেকে 1940 যত মানে যেহেতু জার্মানির তো নতুন ট্যাঙ্ক ফ্যাঙ্ক তো ব্যান ছিল, জার্মানির তো কোনো ট্যাঙ্ক প্লেন রাখার তো চুক্তি অনুযায়ী, বাস্তায় চুক্তি অনুযায়ী ওগুলো তো একদম ওদের মডার্ন ওয়ারফেয়ারের অনেক কিছু রাখা বারণই ছিল, বারণ ছিল। তো ন্যাচারালি তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে জার্মানি ওগুলো পেলো কোত্থেকে? কেউ তো পুরোপুরি সোভিয়েত ইউনিয়নে গিয়ে টেস্ট করতো এবং পুরোপুরি স্ট্যালিন এটা দিত, কারণ স্ট্যালিন জানতো যে বেসিক্যালি যে জার্মানিকে তার দরকার হবে, কারণ স্ট্যালিন মেইন ক্যাম্প পড়ে স্ট্যালিনের বিশ্বাস ছিল যে এই লোকটা হচ্ছে ক্যাপিটালিজমের বিরোধী। মেইন ক্যাম্পের ব্যাপারটা আমি একটা কথা বলি, মেইন ক্যাম্প আসলে কেউই পড়েনি। মেইন ক্যাম্প যেটা অনেক বুঝতে পারতো ওটা একটা বামপন্থী, পুরোপুরি 100% বামপন্থী কথাবার্তা। হ্যাঁ, এবং স্টালিন হিটলারকে পছন্দ করতেন, যখন উনি যেটা আছে কথা জিনিস, যেখানে হিটলার নিজের দলে সবাইকে মেরে ফেলেন, মানে একটা বড় অংশকে সরিয়ে দেন, তখন স্টালিনের খবরটা পড়ে বলছেন দিস ইয়াং বয় ইজ মার্ভেলাস, এরকম টাইপের একটা মন্তব্য করেন। এবং অ্যাডমিরেশন ওয়াজ মিউচুয়াল। এদিকে স্ট্যালিন নিজের ডায়েরিতে এবং মানে ক্লোজ সার্কেলে হিটলারের প্রশংসা করছেন, স্টর্ম ট্রুপারদের মানে নাসি পার্টি প্রশংসা করছেন, এবং নাসি পার্টির গোয়েবলস বলছেন স্ট্যালিন থেকে কত কিছু শেখার আছে। কারণ গোয়েবলসের যে ডায়েরিটা আছে সেটাতে বলছে যে আমরা কমিউনিজমের বিরোধী, আইডিওলজিক্যাল বিরোধী, কিন্তু বলশেভিকরা বিশেষ করে স্ট্যালিন যেভাবে রিপ্রেশন চালিয়েছে করে, যেভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তার থেকে আমাদের প্রচুর কিছু শেখার আছে। এবং গোয়েবলসের যে ডায়েরিটা সেটা ফুল অফ অ্যাডমিরেশন টুয়ার্ডস স্ট্যালিন। আচ্ছা, আরেকটা জিনিস আছে, শুধু আমরা যে এখন অনেকে কথা বলে হিটলারের উত্থানের পেছনে স্টালিনের কথা তুমি বলছো, আমি একটা কথা বলি। ফরাসি কমিউনিস্টরা যখন যুদ্ধ চলছে, ফ্রান্সের সাথে যখন জার্মানির যুদ্ধ চলছে, তখন হিটলার সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তিতে আবদ্ধ, তখন ফরাসি কমিউনিস্টরা বলছে যুদ্ধ থামাও, ইউ শুড সারেন্ডার টু হিটলার। যুদ্ধের সময় ফরাসি বাহিনী যুদ্ধ করছে জার্মানদের সাথে, ফরাসি কমিউনিস্টরা বলছে যুদ্ধ থামাও, কেন হিটলার ইজ নট এ ব্যাড ম্যান, আ ব্যাড ম্যান ক্যানট বি আ ফ্রেন্ড অফ হিটলার, সরি স্টালিন। Stalin cannot make friendship with a bad man. শুধু এখানে নয়, এই কমিউনিস্টদের যে দোলাচল, এই কমিউনিস্টদের দোলাচল শুধু ফ্রান্সে নয়, যুগোস্লাভিয়াতে হয়েছে। যে কটা দেশ ছোট ছোট দেশ ছিল যারা হিটলারের কবজায় পড়ে, তাদের কবজার পিছনে বড় কারণ 1941 সালের 22শে জুনের আগে যেসব ছোট ছোট দেশ হিটলারের কবজায় যায়, সেই কবজার পিছনে একটা বড় ভূমিকা ছিল সেখানকার কমিউনিস্ট পার্টিগুলো। কেন কমিউনিস্ট পার্টিগুলো সেখানে সম্পূর্ণ অতদূর তোমাকে যেতে হবে না। ভারতের কমিউনিস্ট পার্টিও যতদিন পর্যন্ত হিটলার এবং স্ট্যালিনের প্যাক্ট ছিল, তারা বিশ্বাস ছিল একই ঘটনা, যে হিটলার অ্যাকচুয়ালি কমিউনিজমের জন্য ভালো, বিকজ তিনিও সোভিয়েত ইউনিয়নের সাথে হাত লড়িয়ে ক্যাপিটালিজমের বিরুদ্ধে দুজনাই লড়ছেন। আমি তোমাকে বলবো যেটা অ্যাকচুয়ালি এখানে কমিউনিস্টরা লজ্জা পায় এগুলো বলতে, বেসিক্যালি স্ট্যালিনের যে ভার্সনটা ছিল যে হিটলারও ক্যাপিটালিজমের বিরুদ্ধে লড়ছেন, আমরাও ক্যাপিটালিজমের বিরুদ্ধে লড়ছি, কিন্তু আমাদের মত আর পথটা পুরোটাই আলাদা, ঠিক আছে? দুজনেই কিন্তু ক্যাপিটালিজমের বিরুদ্ধে লড়ছেন, কিন্তু টু ডিফাইন্ড আইডিওলজি। সুতরাং আমার কমন শত্রু, অর্থাৎ চুক্তি ছিল কমিউনিস্টদের হাতে তুলে দেওয়া। জার্মান কমিউনিস্ট যারা পালিয়ে এসেছিল সোভিয়েত ইউনিয়নে, হিটলারের হাত থেকে পালিয়ে এসেছিল, তাদেরকে উনি হাতে তুলে দেন কমিউনিস্ট। হ্যাঁ, অ্যাবসলিউটলি, সেইটা নিয়েও গেস্টাপোর হাতে তুলে দেওয়া হতো। এনকেভিডি, সোভিয়েত সিক্রেট সার্ভিস এনকেভিডি একটা স্টেশন ছিল পোল্যান্ডে, যেখানে নিয়মিত ভিত্তিতে সমস্ত জার্মান যারা কমিউনিস্ট রাশিয়াতে আশ্রয় নিয়েছিলেন সবাইকে হিটলারের হাতে তুলে দেওয়া, এই ব্যাপারটাও কখনো কমিউনিস্টরা আলোচনা করেন না। বাট দেখে এদের এত পাপ যে মানে ধুলেও যাবে না, সারা রাত্রি ধরে ধুলে কচলালেও যাবে না। কিন্তু মুশকিল ব্যাপার হচ্ছে কি, যে কারণে আমি এটা করতে চেয়েছি, যে তুমি হয়তো কমিউনিজম নিয়ে অনেক গভীরে গিয়ে পড়াশোনা করেছি, সোভিয়েত ইউনিয়নের নিয়ে পড়াশোনা করেছি, তো যার জন্য আমাদের কাছে পিকচারটা পরিষ্কার। কিন্তু অধিকাংশ এখনো অনেক বিশাল পরিমাণ বাঙালির লোকজন বামপন্থীর প্রতি দুর্বলতা বা মানে যেটা কমিউনিজমের প্রতি দুর্বলতা, তার মূল কারণ হচ্ছে যে এরা এখনো রূপকথা এবং গল্পগাথায় বিশ্বাস করে। আমি
এটা বলছি না যে স্ট্যালিন বা লেনিন অ্যাবসলিউটলি খারাপ বা ভালো, প্রতিটা মানুষেরই ভালো খারাপ দিক থাকবে, অবশ্যই। যেটা দেখতে হয় এবং কোনো আইডিওলজিক্যাল গ্রাউন্ডেও যে আমি কাউকে দেখি তাও না। আমি লেনিন স্ট্যালিনকে আকবর বা আওরঙ্গজেবের মতোই দেখবো, যাদের প্রত্যেকের একটা ক্ষমতা দরকার ছিল এবং ক্ষমতার জন্য একটা খেলা খেলেছেন, সোজা কথা। প্রতিটা পলিটিক্যাল আলটিমেটলি দিনের শেষে তো এটা একটা আমাকে ক্ষমতা দখল করতে হবে, কেউ ধর্মের মানে নাম করে আমি তো করছে, কেউ বলছি, পার্টির নাম করে। তুমি ট্রাম্পের কথাই বলো, স্ট্যালিনের কথাই বলো, হিটলারের কথাই বলো, আকবরের কথাই বলো, আওরঙ্গজেবের কথাই বলো, সম্রাট অশোকের কথাই বলো, এভরিবডি ইজ প্লেইং দেয়ার পাওয়ার গেম। প্রত্যেকেই তাদের ক্ষমতার জন্য পাওয়ার গেম খেলেছে। ইভেন যদি সম্রাট অশোকের ইতিহাসটাকেও দেখো, যে উনি কিভাবে নিজেদের 100 ভাইকে হত্যা করে উজ্জয়িনীতে উনি ছিলেন, তার উনিও মানে একদম স্ট্যালিনের কেস, কিন্তু মানে অশোকও। আচ্ছা বিপ্লব দা, আমি তোমাকে একটা প্রশ্ন করি। এই যে কমান্ডোরা আমাদের ট্রেনিং নেয়, তাদের ইন্টারনাল ট্রেনিংটা কিন্তু সাংঘাতিক হয়। প্রথম দিকে একটু ইজি মানে থাকলেও পরের দিকে ভীষণ কঠিন হয়। যে পার্টির মধ্যে নিজের পার্টির লোকেদের না মারতে পারে, সে কি বাইরের পার্টির সঙ্গে যুঝতে পারে? না, পারবে না। মানে আমি, হ্যাঁ পারে কি? আমার ধারণা পারে না। আমার ধারণা ট্রটস্কি বা বুখারিনরা যদি হিটলারের সামনে পড়তেন, তারা কচু কাটা হয়ে যেতেন। স্টালিন বলেই হয়তো হিটলারের সাথে, হিটলার অলদো হি হ্যাড ক্রিয়েটেড হিটলার, কিন্তু এই যে শেষ অবধি যে ওরকম একটা আয়রন গ্রিপ ছিল, সেটা স্টালিন বলেই সম্ভব ছিল। না না, দেখো ব্যাপারটা হয়ে গেছে যে প্রত্যেকটা জায়গায় আগে ট্রাম্পও কিন্তু একই জিনিস করার চেষ্টা করছে। ইজ অলসো ট্রাইং টু বিল্ড ইজ আয়রন গ্রিপ। আজকে হিটলারের ইনার সার্কেল বলে একটা নেটফ্লিক্সের ডকুমেন্টারি আছে, এবং ওই ডকুমেন্টারিটা দেখলে তুমি ট্রাম্পের আশেপাশে যে ইনার সার্কেলের আপ অ্যান্ড ডাউন দেখবে, লোকের আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তবে এটা ডেমোক্রেসি বলে মারা যাচ্ছে না, তাদেরকে শুধু সরিয়ে দেওয়া হচ্ছে আর কি। স্ট্যালিনেরও একই হতো, তুমি বললে না যে আশেপাশের সার্কেলের লোকজন আপ অ্যান্ড ডাউন করতো, কখনো ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। এটা হিটলারের পাশে হতো, ট্রাম্পের পাশে হতো, এটা ডিক্টেটরের পাশে হবে। ইফ উই ডিক্টেটরের পাশে কেয়ারফুলি হবে, গো আপ থ্রু অ্যান্ড এনি ডাউন হবে। ডিক্টেটরশিপ, এবং প্রত্যেকে চেষ্টা করছে যে ডিক্টেটরের কাছে কি করে অ্যাকচুয়ালি একটু আমি মুখ দেখাতে পারি, করতে পারি। এবং এটা একটা বড় চুম্বকের খেলা, একটা বড় চুম্বকের পাশে ছোট ছোট চুম্বকগুলো যায়। এটা পশ্চিমবঙ্গে মমতাকে কেন্দ্র করে হয়, দিল্লিতে মোদীকে কেন্দ্র করে হয়, কারণ এখন শাসককে কেন্দ্র করে হয় বললে আমার মনে হয় কেন্দ্র করে হবে। হ্যাঁ, রাইট। এই ক্ষমতার বৃত্তে যে কে মোদীর ক্ষমতার বৃত্তে ঢুকছে বেরোচ্ছে, কে মমতা ব্যানার্জির ক্ষমতার বৃত্তে ঢুকতে বেরোচ্ছে, সেরকম স্ট্যালিনের ক্ষমতার বৃত্তে ঢুকতে বেরোচ্ছে। দিস ইজ হাউ দ্য গেম ইজ প্লে। সমস্যাটা সেই নয়, সমস্যাটা হচ্ছে বাঙালি, মাদুরো বলো, রড্রিগোস বলো, সবই এক টাইপের ক্যারেক্টার আর কি, ঠিক আছে। কারোর কোনো আইডিওলজির প্রতি কিন্তু বিন্দু মাত্র লেট মি রিপিট, স্ট্যালিনের তাও কিছু আইডিওলজির প্রতি যদি মানে হ্যাঁ, তো তাদের কিছু প্রবলেম ইজ ফর মোস্ট পার্ট, ইভেন ইনক্লুডিং দেম, যে তাদের 10% হয়তো আইডিওলজি, বাকি 90% ইজ এ পাওয়ার প্লে গেম, যে কি করে ক্ষমতায় টিকে থাকবো। কারণ সেটা কিন্তু একটা ইউনিভার্সাল ক্যারেক্টার, যে কি করে ক্ষমতায় টিকে থাকবো। সেটা সম্রাট অশোকের সময় বলো, আকবরের সময় বলো, সবই কিন্তু সামনে একটা পেছনে একটা, সামনে একটা পেছনে একটা, সামনে একটা পেছনে একটা, তাকে একটা মাল্টি লেয়ার খেলোয়াড় তৈরি হতো, মাল্টি লেয়ার। এবং যেটা ডিসিভিং গেম, আমি যেটা দেখাবো সেটা আমি করবো না, যেটা বলবো আমি করবো না, বা যেটা বলবো তার কত পার্সেন্ট আমি করবো, বাকি পার্সেন্ট আমি করবো না, ভবিষ্যতের জন্য রেখে দেবো। সব সমস্যার সমাধান একদিনে করবো না। শোনো, আমাদের আলোচনাটা একটু দীর্ঘ হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল। আমরা পরে আর একটা 1 ঘন্টা আলোচনা করবো, যেটা খুব দরকার, যে আর একটা মিথ ভাঙতে। 1 ঘন্টা হয়নি। হ্যাঁ, প্রায় হতে চলেছে, আমি দেখতে পাচ্ছি ইয়েতে, যেটা হচ্ছে যে স্ট্যালিন, সবাই বলে যে স্ট্যালিন হিটলারকে থামিয়েছিল, কিন্তু আমাদের নেক্সট যে ইয়েটা করবো সেটা হচ্ছে এই যে স্ট্যালিনই হিটলারের উত্থানের পেছনে ওয়ান অফ দ্য মেন রিজন। আজকে যেহেতু মুশকিল হয়েছে কি, বাঙালির এই যে বুদ্ধিজীবীদের পরিসরটা পুরোপুরি বাম বুদ্ধিজীবীদের দিয়ে আক্রান্ত, তারা মানে নিকৃষ্ট শ্রেণীর, পড়াশোনা করেনি, অশিক্ষিত লোকজন, আমি ওপেনলি গালাগাল দিই, কিন্তু ইতিহাস পড়লে পরিষ্কার হয়ে যাবে যে স্ট্যালিন না থাকলে হিটলার উঠতেনই না। না, সেটা তো ডিটেলস আসা যায়। শুধু একটা কথা আমি অ্যাড করতে, সেটা আমরা নেক্সট ইয়ারতে আমরা 1 ঘন্টা ধরে এটা একটা ডিটেল আলোচনা দরকার, দেন পিপল উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট হ্যাপেন্ড। আমি শুধু একটা কথা বলি, ট্রটস্কিকে অ্যাজ এ ম্যান, ট্রটস্কি কে আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই। হয়তো ট্রটস্কি স্টালিনের থেকে অনেক বেশি কিছু করতেন, কিন্তু এই লেভেলে কখনো করতে পারতেন না, কারণ স্টালিনের একটা নিজের সন্দেহবাতিক দক্ষতা ছিল, যেটা অন্য খুব, এটাই বলছি যে প্রচন্ড সন্দেহবাতিক, এবং যার জন্য উনি খুনগুলো ম্যাক্সিমাম করেছেন কিন্তু সন্দেহবাতিক, এবং টেররটাকে জিবিয়ে রাখতে, মানে উনি। আরেকটা কথা অ্যাড করি, স্টালিনের ওয়াইফ মারা যাওয়ার পরে অ্যাবনর্মাল ডেথ, স্টালিনের চারপাশে যারা ছিলেন তারা কেউ নিজের সিনেমা হল বা থিয়েটার হলে স্টালিন আসবে জানলেন, তার ওয়াইফকে নিয়ে যেতেন না। এবং স্টালিন ট্রটস্কির সবাইকে মেরে ফেলেন, অলমোস্ট সবাইকে, শুধু ওয়াইফকে মারতে পারেননি। বাকি ট্রটস্কির ছেলে, মেয়ে, মানে অন্য দিকের 2 মেয়ে, তার জামাই, নাতি, ইভেন নাতির ন্যানি,
তাকে অব্দি স্টালিন মেরে ফেলে। স্টালিন মারেননি ট্রটস্কির দাদা এবং অনেকে যাদের সঙ্গে ট্রটস্কির অলরেডি প্রথম থেকে ডিটাচমেন্ট ছিল, তারা ট্রটস্কির সঙ্গে যোগাযোগ রাখতেন না, তাদেরকেও স্টালিন মেরে ফেলেন। এবং কামেনেভ এবং জেনেভেভকে যখন ট্রটস্কি স্টালিন মারছেন তখন তাদের কমিটমেন্ট করে যে আমি তোমাদের ছেড়ে দেবো, তোমাদের ছেলেদের ছেড়ে দেবো, ডোন্ট ওয়ারি। কিন্তু পরে যখন ওদের একজনের বয়স নাবালক, তাদেরকেও মারা হয় ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে। তখন স্টালিনকে একজন জিজ্ঞাসা করে যে এইরকম একটা কমিটমেন্ট ছিল যে কামেনেভের ছেলেকে মারা হবে না, একজন নাবালক ছেলে। তখন স্টালিন একটি কথাই বলেন যে চুক্তি তখনই বৈধ যখন দুজন বেঁচে থাকে। চুক্তি স্টালিনের কামেনেভের সাথে তো আমার চুক্তি ছিল, কামেনেভ ইজ নো মোর, তো চুক্তি কি করে ভ্যালিড হয়? চুক্তি ইনভ্যালিড হয়ে গেছে, এখন আর মানে এক্ষেত্রে মারার ক্ষেত্রে কোনো সমস্যা, মানে এটা কোনো একটা পয়েন্ট নয়, পয়েন্ট অফ ডিসকাশন কিছু বলবি বলে কিছু বলি। হি ওয়াজ অ্যাকচুয়ালি, মানে আমি এখন যদি এখনকার দিনের একটা কথা বলি, স্টালিন লোক মেরেছেন এটা কথা, লোক অনেকে মেরেছে, চেঙ্গিস খান হয়তো আর কত লোক মেরেছে, কিন্তু দা লেয়ার্স, এই যে রহস্যের লেয়ার, যে স্টালিন কি করছেন কি ভাবছেন, এটা আমরা হয়তো সামান্য খোঁজার চেষ্টা করতে পারি, তুমিও খোঁজার চেষ্টা করতে পারো, কিন্তু স্টালিনের মস্তিষ্কের আরো অনেক ক্রুয়েলের ব্যাপারের মধ্যে যাচ্ছি না। মানে তুমি যেটা বললেন না, ওটা খুব ইন্টারেস্টিং, যে উনি যদি দেখতেন যে কোনো সুখী দম্পতি এসছে, মানে স্টালিনের কাছে নিজের ওয়াইফ নিয়ে যেতে ভয় পেতেন, যদি দেখতেন সুখী দম্পতি এসছে তাহলে জানতেন তার ওয়াইফকে পাঠিয়ে দিতেন, চালান করে দিতেন। মানে যাতে তাদের দাম্পত্যটা শেষ হয়ে যায়, বিকজ উনি সুখী দাম্পত্য। আরেকটা টেস্ট করতেন, আরেকটা টেস্ট, আমি একটা ছোট্ট জাস্ট, আমি খুব আমার ইন্টারেস্টিং ঘটনা পরের দিন শুনে তোমারও ভালো লাগবে ঘটনাটা শুনে। স্টালিনের এক জেনারেল ছিলেন, তার এক স্ত্রী আছে, খুব সুন্দরী স্ত্রী। স্টালিন রোজ অবজার্ভ করেন, আর তার মানে বিকৃত মনস্ক এক জেনারেল, মানে সিক্রেট সার্ভিসে আছেন বেরিয়া, নজর করেন একদিন হট করে সেই ভদ্রমহিলাকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যায় গাড়িতে, বলা বলো সিক্রেট সার্ভিস। তো এই জেনারেল ততদিনে একটা মার্শাল হয়েছেন, মার্শাল হয়ে বেরিয়ার কাছে এসে বলছে আমার স্ত্রীকে আমি খুঁজে পাচ্ছি না। তখন আর ঠিক ওই নিচের ঘরে যেখানে বসে এই আলোচনাটা হচ্ছে বেরিয়ার সাথে, তার ঠিক নিচের ঘরে ওই মেয়েটিকে, মানে ওই ওনার স্ত্রীকে বন্দি করে রাখা হয়েছে। বলে আমি সারা পৃথিবী, মানে আমাদের যতটা খুঁজে পারলে খুঁজে দেখবো আপনার স্ত্রী কোথায় হারিয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক ব্যাপারে তো সহ্য করি না, এটা কখনো আমরা আমাদের দেশে এরকম আইন শৃঙ্খলার এত বড় অবনতি। কিন্তু ঠিক নিচের ঘর, মানে 3 তলা আর 2 তলা একই শেপের ঘর, তার ঠিক নিচের 2 তলায় উনি বন্দি। অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ টেস্টিং, এবং উনি 2-3 দিন পরে বুঝতে পারেন যে ওনার বউকে সিক্রেট সার্ভিসে অ্যারেস্ট, উনি ভোতা বুদ্ধি ছিলেন জেনারেল, তাই উনি টিকে যান, স্টালিন মারেননি ওকে। কিন্তু পরে 2 দিন পরে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি হিজ ওয়াইফ ওয়াজ কিডন্যাপড বাই দ্য সিক্রেট সার্ভিস। কিন্তু এটা একটা স্টালিনের চালাকি, যে আমার কাছে এসে বলে কিনা যে ওকে ছেড়ে দাও, আনুগত্য টেস্ট করার একটা উপায়, যে বউকে কত ভালোবাসে, বউ জনগণের শত্রু, তাকে বারবার এসে তার সম্বন্ধে একবার সুপারিশ করে। এরাও অনেক চালাক, এরাও জানে একবার যদি গিয়ে বলি যে বউকে ছেড়ে দাও তাহলে পরের দিনও তো আমিও অ্যারেস্ট হবো, এরা কোনো আলোচনা করতো না। এবং এটা একটা মজা, স্টালিনের সাথে বসে ডিনার করছে তারা, মলোটভের স্ত্রী তখন জেল গুলাগে, বলে না মলোটভ, সি ইজ ইন গুলাগ। কিন্তু এইটা একটা মলোটভের স্ত্রী, মানে উনার ফরেন মিনিস্ট্রি মলোটভের স্ত্রীকে গুলাগে পাঠিয়ে উনি টেস্ট করেছিলেন যে মলোটভ তার প্রতি কৃতজ্ঞ, মানে তার প্রতি লয়াল না তার বইয়ের প্রতি লয়াল। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ওনার একটা টেস্টিং পদ্ধতি। শুধু মলোটভের ওই হিস্ট্রিটা নিয়ে বাইরে সবাইকে বলে রেখে, নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি আছে পুরো ইনসিডেন্টটা নিয়ে, যে ভাবা যায় একটা তার বিদেশ মন্ত্রী, তার রাইট হ্যান্ড পার্সন হওয়ার জন্য তাকে তার ওয়াইফকে স্যাক্রিফাইস করতে হলো, তার ওয়াইফকে গুলাগে পাঠাতে হলো, তার চোখের সামনে ঘটনা ঘটলো, তার নিরাপদ স্ত্রী গুলাগে গেল। স্ট্যালিন দেখলেন যে তার নিরাপদ স্ত্রীকে, মানে মলোটভ জানেন যে স্ট্যালিন তার নিরাপদ স্ত্রীকে গুলাগে পাঠাচ্ছেন শুধু এটা টেস্ট করার জন্য যে এর বিরুদ্ধে ও প্রতিবাদ করবে কি করবে না, যদি না করে তাহলে আমার প্রতি লয়াল। দিস ইজ সামথিং, এটা একটা অদ্ভুত, দুটো এক ঢিলে 2 পাখি। একটা প্রথম পাখিটা হচ্ছে আমার একটা মনের যে একটা বিকৃত রাগ, আমার স্ত্রীকে নিয়ে আমি হ্যাপি হতে পারলাম না, সেটা কিছুটা অ্যাকচুয়ালি স্টালিনের 32 পরে কোনো সেক্স লাইফ বলে কিছু ছিল না। স্টালিনের একজন দুজন মিস্ট্রেস হয়তো ছিল, কিন্তু ওনার সেক্স লাইফ বলে কিছু ছিল না। রবিবার উনি ছুটি নিতেন না, উনি 11টার সময় ঘুম থেকে উঠতেন, উঠে উনি বেসিক্যালি যেসব কাজ করতেন এই রাত্রি 8টা-9টা অব্দি ক্লারিক্যাল জব, চিঠি পড়ে যেতেন, পরপর চিঠি পড়তেন, রাজ্যের গুচ্ছের চিঠি ওনার কাছে থাকতো, উনি চোখ বুলিয়ে ওনার ফটোক্রোমেটিক মেমোরি ছিল, উনি চিঠির পর চিঠি পড়ে যেতেন। এবং রাত্রি 9টার পর ওনার এই সব লোকজনকে নিয়ে, তাদেরও ফ্যামিলি লাইফ উনি কিছু রাখেননি, তাদের নিয়ে উনি ফিল্ম দেখতে যেতেন। হ্যাঁ, মাঝখানে কতগুলো সই করছে না, তো ওই সই চিঠি পড়ছে না, সইয়ের ওই যেটা বলছিলাম টিক দিচ্ছেন কাকে কাকে মারতে হবে। হি হ্যাড নো
প্রাইভেট লাইফ, সকাল 11:30টায় উঠতেন ঘুম থেকে, রাত্রি 3টের সময় ঘুমাতে যেতেন। পরের দিকে আরো সাংঘাতিক হয়, সেটা সামনের দিন আলোচনা করলে বলা যাবে যে যুদ্ধের পরবর্তী সময় কি হয়। আমি যুদ্ধের পর্বটা জানতে হবে, ওটা আসলে কিন্তু ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে স্টালিন ওয়াজেন, সবাই হিটলারকে বলে যে উনি ইহুদি বিদ্বেষী, কিন্তু হিটলারের থেকে কোনো অংশে স্টালিন ইহুদি বিদ্বেষী ছিলেন না, সেরকম নয়, উনিও প্রায় ওরকম ইহুদি বিদ্বেষী ছিলেন। ওনার প্রথম মেয়ে যাকে ভালোবাসে যে ইহুদি, সেটা উনি ক্যান্সেল করিয়ে দেন বিয়েটা, এবং তার দেখা দেখি এই একই রকম ঘটনা আরো 2-3 জন পলিট ব্যুরোর মেম্বারের ছেলে মেয়ের সঙ্গে ইহুদিদের সম্পর্ক ছিল, তারাও ডিভোর্স দিয়ে দেয়। স্টাইনের মেয়ের ডিভোর্স হয়েছে, আমারও ডিভোর্স, আমার মেয়েদেরও ডিভোর্স না হয়ে উপায় কি, আমার মেয়ের হাজবেন্ড তো ইহুদি। অ্যাকচুয়ালি উনি পুরোপুরি রাশিয়ান জিউরাও সাফার করেছে, তবে সেটা স্মলার এক্সটেন্ট। আরেকটা কাজ ছিল, অনেক জেনারেল খুব চালাক ছিলেন, যেমন বুদিউনি, তারা একটা কাজ করতেন, তারা তাড়াতাড়ি নিজের শালীকে বিয়ে করে ফেলতেন, যে বউ জেলে গেছে, সময় বেশি নিয়ে লাভ নেই, আমার লাইফটা নষ্ট করে লাভ হবে না, কবে গুলাগ থেকে ছাড়া পাবে আসুক কোনো লক্ষণ নেই, ইটস ভেরি ইজি ওয়ে টু ম্যারি অ্যানাদার গার্ল। না, ওটা ছিল ওয়ে টু মানে স্ট্যালিন অ্যাকচুয়ালি ওটা ছিল টেস্ট, যে যদি কেউ স্ট্যালিনের নিকটবর্তী হতে চায়, লয়াল হতে চায়, খেলাটা এরকমই। স্ট্যালিন তার স্ত্রীকে সবকিছু ছেড়ে আসতে হবে, নিরাপরাধ স্ত্রীকে গুলাগে পাঠাবেন, দেখবেন যে তার স্ত্রী টর্চার হচ্ছে, তার সামনে গুলাগে যাচ্ছে, কিন্তু সেই লোকটা একটু টাফুটা করবে না, তারপরেও স্ট্যালিনের লয়াল থাকবে, দেন অনলি হি ইজ এ স্ট্যালিন লয়ালিস্ট। আর একটা কথা, ওনার যে চ্যান্সেলরি, ওনার সেক্রেটারি প্রসিকবিকের, ওনার ক্ষেত্রে কি হয়েছে, ওনার স্ত্রী জেলে, স্টালিন ওর বাচ্চাকে বলছে অঙ্ক করা, স্টালিন ওর বাড়িতে এসছে একদিন হট করে, ওই মেয়ে বাচ্চা দুটিকে বলছে মা কিভাবে অঙ্ক করাতো তোমাদের। স্টালিনের কিন্তু বাচ্চাদের পড়াশোনার প্রতি খুব আকর্ষণ ছিল। হ্যাঁ, পরশিক ভাই সাহেবের যে স্ত্রী, তার ততদিনে জেলে, সেদিন ওনার কিলিং অর্ডারে স্টালিন সই করে এসছে, এসে বাচ্চাদের, হয়তো ওনার কোনো গিল্ট ফিলিং হয়েছে সামান্য, বাচ্চাদের বলছে মারা এইভাবে অঙ্ক করাতেন, তাহলে না এইটাই তুমি এইভাবেই করো, তোমার মা এইভাবে অঙ্কটা এইভাবে করতে শিখিয়েছেন, ইট ইজ রাইট, আমার পদ্ধতিটা নেওয়ার দরকার নেই। মাকে সবসময় ভালোবাসবে, কোন মাকে ভালোবাসবে, যার ফায়ার স্কোয়াডে অর্ডার স্টালিন নিজে দিয়ে এসছে সেদিন, এবং সেটা আলেকজান্ডার জানেন, ওনার সেক্রেটারি উনি জানেন, উনি চুপ করে স্টালিনকে খাওয়া দাওয়া পরিবেশন করছেন, কোনো কথা নেই। That was the test of loyalty in Stalin. মানে এটা একটা সাইকোলজিক্যাল, আমি বেসিক্যালি এই যে লোকে আমাকে বলে যে আমি এইগুলো নিয়ে কেন চর্চা করি, এটা মেজর জিনিস, যে কারণ মানুষের সাইকোলজি কত নৃশংস হতে পারে, এটা স্ট্যালিনের পুরো জিনিসগুলোকে যত ডেপথে যাবে লোকে বুঝতে পারবে যে হাউ। এটাকে আন্দাজি নেই, যারা কেউ না পড়বে, আমার বই পড়লে হয়তো সে 10% জানতে পারে, যদি সে পুরো ব্যাপারটা জানতে গেলে এটা তাকে আরো না, এগুলো এখন অনেক ডকুমেন্টারি এসে গেছেন, পিপল ক্যান গো ইন ডেপথ। বই পড়লে একটা বইয়ের যে ডিটেইলস, সেটার ক্ষেত্রে আমি বলছি মানে বিদেশি বইয়ের ক্ষেত্রে একটা অন্য স্টাইলের সাইকোলজি, স্টালিন মানে এই যে টেস্টিং এর কথাটা বললেন, তুমি বললে এটা একটা মানে ফ্যান্টাস্টিক কথা, সেটা হচ্ছে স্টালিন এই টেস্টিংটা প্রতি মুহূর্তে করছে, মেয়ে এই টেস্টিং এ ফেল করেছিল, শি রেফার্ড সাম নেমস, যে এদের ছেড়ে দেওয়া হোক, তার মধ্যে স্টালিনের বড় ছেলের ওয়াইফও ছিল, এনিমি অফ দ্য পিপলের এসে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। স্টালিন বলেছে দিস ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং, তুমি যদি আর কোনোদিনও এরকম জেলে বন্দি আমাদের, তুমি জানো বিপ্লব দা, স্টালিন অনেক বড় পরিবার নিয়ে থাকতে ভালোবাসতেন, মানে ওনার প্রথম পক্ষের বউ শ্বশুরবাড়ির লোকজন এসে থাকতো, এগুলোতে স্টালিনের কোনো রাখা ডাকা ছিল না, কিন্তু এই যে সামান্য ক্ষমতার কাছে থেকে কেউ কিছু এদিক ওদিক করছে, এনকেভিডি সবার ফোন ট্যাপ করতো, এরকম কয়েকজন জেলে থাকার জন্য স্টালিন বলেন যে, স্টালিনের মেয়ে শেতলানা বলেন যে এদেরকে ছেড়ে দিলে ভালো হয়, একদম বাচ্চা ইয়ে আছে জুলিয়া, তখন স্টালিন বলে দিস দ্য ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং, আমি এই ওয়ার্নিং কাউকে দিই না, অথচ স্টালিনের সব থেকে কাছের সন্তান হচ্ছে ওনার মেয়ে। এরপরে যদি কোনোদিনও কারোর নামের সুপারিশ নিয়ে আমার কাছে আসো যে একে ছেড়ে দিতে হবে, দিস ইজ নান অফ ইউর বিজনেস, ইটস অনলি পার্টি উইল ডিসাইড হু উইল বি বিহাইন্ড দ্য বার, হু উইল বি ইন ওপেন স্পেস। ঠিক আছে, চলো, আজকে এতে বড় হয়ে যাচ্ছে, লোকে শুনতেই ভালো হয়। না নিশ্চয়ই আসলে স্টালিন সম্বন্ধে বলার আকর্ষণ, আমারও বলার আছে, তোমারও বলার আছে, উই বোথ ওয়ান্ট টু স্টপ, বাট উইল টক দ্য নেক্সট ওয়ান, যেটা ইম্পর্টেন্ট, যে স্টালিন এবং ডেফিনেটলি না, আমি কথাটা বললাম, টেস্টিং সবসময় চলে, টেস্টিং এ ওনার মেয়ে ফেল করেছিল। চল, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।